হ্যালো। ওকে, সো রেডিয়েশন হিট ট্রান্সফারে যতটুকু পড়ানো হয়েছে ততটুকু সিলেবাসের ভেতরে থাকবে। এটা তোমরা ভালো মতন পড়বে। তোমাদের সম্মত একটা উইন্ডোর ম্যাথমেটিক্সও দেখিয়েছিলাম। সো ওই ধরনের প্রবলেম গুলো তোমরা একটু ভালো মতো দেখবে, ঠিক আছে? সো আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করবো, দ্যাট ইজ কল্ড বয়লিং এন্ড কনডেনসেশন হিট ট্রান্সফার, ঠিক আছে? সো চ্যাপ্টার 12 থেকে কয়েকটা ম্যাথ আমাদেরকে দাগাই দিলে ভালো হতো। চ্যাপ্টার 12 থেকে কিছু ম্যাথ দেখিয়ে দিলে ভালো হতো। ওকে, ঠিক আছে, সেটা পরে করা যাবে, বাট নট ইন দ্য ক্লাস, নট রাইট নাও। ওকে, ওকে স্যার। ঠিক আছে। আজকে আমরা নতুন যে টপিকটা শুরু করব, let me turn off my video and start the recording. Recording in progress. সবাই কি দেখতে পাচ্ছ? ওয়ার্ড ফাইলটা দেখতে পাচ্ছ? Yes, sir. ইয়েস স্যার। So our today's chapter will be boiling and condensation. ঠিক আছে? এটা আমাদের খুবই কমন একটা ফেনোমেনা এবং ইঞ্জিনিয়ারিং কেসেসে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেটা আমাদের ভালো মতো জানা জরুরি। বয়লিং এন্ড কন্ডেনসেশন। তোমাদেরকে বলেছি অ্যাজ এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তোমরা যদি কখনো হিট ট্রান্সফার বা হিট ট্রান্সফারের এলিমেন্টস নিয়ে ডিল করো, তাহলে যে মোড অফ হিট ট্রান্সফার নিয়ে তোমরা প্রধানত ডিল করবে সেটা হচ্ছে কনভেকশন হিট ট্রান্সফার। ওকে, কনভেকশন হিট ট্রান্সফার নিয়ে আমরা ইঞ্জিনিয়াররা সাধারণত ডিল করে থাকি। কন্ডাকশন এবং রেডিয়েশন নিয়ে ডিল করা হয়, আমরা করি, কিন্তু স্টিল কনভেকশন নিয়ে আমরা যে পরিমাণ ডিলিংস করি সেই রেসপেক্টে কন্ডাকশন এবং কনভেকশন রেডিয়েশন নিয়ে আমরা অতটা ডিল করি না। আর এই কনভেকশন হিট ট্রান্সফারের ভেতরে বয়লিং এন্ড কন্ডেনসেশন, কনভেকশন হিট ট্রান্সফারের ভেতরে বয়লিং এন্ড কন্ডেনসেশন একটা অত্যন্ত প্রমিনেন্ট জায়গা। হিট ট্রান্সফার বলতে আমরা বুঝি যে আমরা একটা সারফেস থেকে অন্য একটা সারফেসে হিট ট্রান্সফার করব, এবং যখনই ইন্ডাস্ট্রিতে আমরা এই ধরনের হিট ট্রান্সফার গুলো করে থাকি, ধরো তুমি একটা ইন্ডাস্ট্রিতে কমনলি হিট ট্রান্সফারিং ডিভাইস হিসেবে আমরা ব্যবহার করি হচ্ছে বয়লার। আমরা স্টিম জেনারেট করি মোটামুটি প্রত্যেকটা প্রসেস ইন্ডাস্ট্রিতে, প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্টে আমাদের কি লাগবে? একটা বয়লার লাগবে। সো বয়লারের ক্ষেত্রে আমরা বাই ডিফল্ট জানি, যেহেতু আমাদের একটা সোর্স থাকবে, সোর্সটা সাধারণত একটা মেটাল পাইপ হতে পারে, সেটা থেকে আমরা ওয়াটারের ভেতরে হিট ট্রান্সফার করবো। তো স্বাভাবিকভাবে সেখানে কি হবে? আমাদের একটা কনভেকশন হিট ট্রান্সফার হবে। আবার এই কনভেকশন হিট ট্রান্সফারের একটা পার্টিকুলার মোড হবে সেখানটা, যেহেতু আমরা সেখানে ওয়াটারকে স্টিমে কনভার্ট করব, তাহলে দেয়ার উইল বি বয়লিং। এরপরে তুমি যদি তোমার বাসার রেফ্রিজারেশন ইউনিটটার কথা চিন্তা করো, সেখানে কি হচ্ছে? প্রতি মুহূর্তে তোমার যে ইভাপোরেটর চেম্বারটা রয়েছে সেখানে বয়লিং হচ্ছে, ঠিক আছে? আমাদের যে রেফ্রিজারেন্টটা রয়েছে সেটাকে আমরা নরমালি বয়লিং করছি, বা বয়লিং শব্দ না বলে সেখানে ইভাপোরেশন করছি। আবার ঠিক যদি তুমি বাইরে কন্ডেন্সারে আসো, সেখানে কিন্তু ঠিকই তুমি তোমার ফ্লুইডটাকে কন্ডেন্স করছো। আর ওই যে বয়লার যে তুমি তোমার যে প্রসেস প্ল্যান যেটা ছিল, যেখানে তুমি বয়লার থেকে স্টিম জেনারেট করেছো, এট দ্য এন্ড অফ দ্য ডে মোস্ট অফ দ্য কেসেস কি করা হয়? সেই স্টিমটাকে আবার ঠান্ডা করে কন্ডেনসেট করে আবার ওয়াটারে কনভার্ট করা হয়, এবং সেই স্টিমটাকে আবার ব্যবহার করা হয় বয়লারের জন্য, ঠিক আছে? সো এইভাবে তুমি যে কোনো প্রসেস ইন্ডাস্ট্রি যদি তুমি চিন্তা করো, সব যেখানে স্টিম লাগবে বা হাই টেম্পারেচার লাগবে, আমরা সেখানে বয়লার ব্যবহার করি, বয়লিং করি, এবং অ্যাজ ওয়েল এজ কন্ডেনসেশনও করে থাকি, ঠিক আছে? সো এই জন্য বয়লিং এবং কন্ডেনসেশনকে বোঝা এবং তার ম্যাথমেটিক্স গুলোকে করতে পারা, তাকে এনহ্যান্স করতে পারাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। বয়লিং একটা মোটামুটি একটা খুব আমি বলবো যে খুব প্রিমিটিভ একটা প্রসেস। প্রিমিটিভ প্রসেস বলতে পারো অ্যানশিয়েন্ট প্রসেস। মানুষ বহুকাল আগে থেকে বয়লিং প্রসেসের সাথে পরিচিত। আমরা ওয়াটারকে নিয়ে গরম করতে শুরু করলে একসময় সেখান থেকে বাবল তৈরি হয়, বয়লিং হয়, এটা আমরা মোটামুটি একদম মেডিভেল পিরিয়ড থেকে জানি।
তো সমস্যাটা হলো বয়েলিং কে পুরোপুরি বোঝা আজকে পর্যন্ত সম্ভব হয়নি। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। আমরা এখনো বয়েলিংটা কিভাবে হয় থিওরিটিক্যালি পুরো জিনিসটাকে আমরা আসলে এক্সপ্লেইন করতে এখনো পারি না। এখনো আমরা বয়েলিং কিভাবে হচ্ছে, বয়েলিং এর ফলে বাবল গুলা কিভাবে মুভ করছে, কতখানি হিট ট্রান্সফার হচ্ছে, এই জিনিসগুলো এম্পিরিক্যাল কোরিলেশন বা এক্সপেরিমেন্ট থেকে প্রাপ্ত রিলেশনের মাধ্যমে আমরা হিসেব করি। সো বয়েলিং এখনো হয়তো আরো বহু শত বছর ধরে বয়েলিং এর উপরে মানুষ রিসার্চ করবে, একদম ফান্ডামেন্টাল রিসার্চ করবে মানুষ, যেখানটায় মানুষ বয়েলিং কে বোঝার চেষ্টা করবে। একটু অ্যাপ্লাইড রিসার্চ করবে মানুষ, যেখানটায় মানুষ বয়েলিং এর কে এনহ্যান্স করার চেষ্টা করবে। আরো অ্যাপ্লাইড রিসার্চ করবে মানুষ, যেখানে বয়েলিং কে বিভিন্ন ভাবে ব্যবহার করে হিট ট্রান্সফার প্রসেস গুলোকে আরো এফিশিয়েন্ট করার জন্য মানুষ চেষ্টা করবে। সো ইটস এ রিসার্চ ফিল্ড। তোমরা যারা এখন আন্ডারগ্র্যাড কমপ্লিট করছো, যারা হয়তো ভবিষ্যতে পোস্ট গ্রাজুয়েট করবা, তাদের জন্য বয়েলিং একটা বড় রিসার্চ ফিল্ড হতে পারে। ঠিক আছে? সো ডাজ দ্য কনডেনসেশন। আমরা যখনই বয়েলিং করব সেখানে কনডেনসেশনের ব্যাপার চলে আসবে। সো সেই কনডেনসেশনকে কিভাবে আরো এফিশিয়েন্ট করা যায়, কিভাবে আরো ভালোভাবে আমি কনডেন্সেট গুলোকে বের করে আনতে পারি, আরো ভালোভাবে হিট ট্রান্সফার করতে পারি, এটাও একটা অ্যাক্টিভ রিসার্চ এরিয়া। ঠিক আছে? সো এইগুলো আমি মোটামুটি আমাদের বয়েলিং এবং কনডেনসেশন চ্যাপ্টারটা শুরু করতে চাই। বয়েলিং এবং কনডেনসেশন শুরু করতে গেলে তার আগে আমাদের দুটো টার্ম সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। একটা হচ্ছে ইভাপোরেশন, আরেকটা হলো বয়েলিং। কেউ কি একটু বলতে পারবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? স্যার বয়েলিং হচ্ছে স্যার মানে মানে এক পানিকে আমরা মনে করেন স্যার চুলায় বা কোনো গ্যাসে হিট দিয়ে সেটাকে বাষ্পে পরিণত করতেছি। আর ইভাপোরেশন হচ্ছে স্যার পানি তার সারফেস থেকে, মানে বাতাস যখন আনস্যাচুরেটেড থাকে পানি একদম তার সারফেস থেকে ভ্যাপারে পরিণত হয়ে ওয়াটার সাইকেলে চলছে। Very good. So this is actually the definition of evaporation. So যখন আমরা একটা ওয়াটার সারফেস থেকে যে কোনো টেম্পারেচারে যখন একটা ওয়াটার বডির সারফেস থেকে ধীরে 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 আমাদের কি হবে, ওয়াটার গুলো ইভাপোরেট করবে, বাষ্পে কনভার্ট হয়ে উপরে সারফেস মানে এয়ারে চলে যাবে। এটাকে আমরা বলবো হচ্ছে ইভাপোরেশন। তোমরা যদি তোমাদের ঘর মুছো বা তোমাদের যদি কেউ তোমাদের ঘরটা মুছে দেয়, তাহলে তুমি দেখবে যে বাতাস ফ্যান অন রাখলে কিছুক্ষণ পরে সমস্ত পানিগুলো, এই যে ঘর মুছে যে পানিগুলো সব কিন্তু নাই হয়ে গেছে। তাহলে এই পানিগুলো গেল কোথায়? এই পানিগুলো বেসিক্যালি ইভাপোরেট করে বাষ্প হয়ে পানিতে মিশে গেছে। এটা নরমালি ডিপেন্ড করে হচ্ছে আমাদের যে ওয়াটারের যে স্যাচুরেশন প্রেসার এবং আমাদের এয়ারের ভিতরে বাষ্পের যে স্যাচুরেশন প্রেসার, তার মধ্যে যে ডিফারেন্স থাকে, সেই জন্য এই ইভাপোরেশনটা ঘটে থাকে। এটাকে আমরা রিলেটিভ হিউমিডিটি দ্বারাও ডিফাইন করতে পারি। যদি আমাদের বাতাসের রিলেটিভ হিউমিডিটি আবার আপেক্ষিক আর্দ্রতা কম থাকে, 100% এর নিচে থাকে, তার মানে বেসিক্যালি আমাদের এয়ারটা নন স্যাচুরেটেড থাকে, তখন আমাদের যে কোনো ওয়াটার সারফেস থেকে, যে কোনো ওয়াটার বডির সারফেস থেকে ক্রমাগত ওয়াটার পার্টিকেল গুলো ইভাপোরেট করে করে তরল থেকে বাষ্পে পরিণত হবে এবং এয়ারের ভিতরে মিশে যাবে। সো দ্যাট ওয়াজ ইভাপোরেশন। এটা একদম ন্যাচারাল একটা প্রসেস। এই প্রসেসের জন্য আমাকে কিছুই করতে হবে না, জাস্ট আমি পানি ফেলে রাখবো, উপরে ড্রাই এয়ার থাকবে, দ্যাট ইজ এনাফ। শীতকালে ইভাপোরেশন খুব বেশি হয়। কেননা আমাদের শীতকালে আমাদের এয়ার গুলো খুব ড্রাই হয়ে যায়। ওই জন্য শীতকালে কাপড় তাড়াতাড়ি শুকায় স্যার। এই জন্য শীতকালে কাপড় তাড়াতাড়ি শুকায়, এই জন্য শীতকালে আমাদের হাত পায়ের চামড়া ফেটে যায়, ঠোঁটের চামড়া ফেটে যায়। কারণ যে আমাদের স্কিনের মধ্যে প্রচুর পরিমাণে কি থাকে, ওয়াটার পার্টিকেল থাকে। সোয়েটিং এর কারণে সেটা বের হয়ে আসে, বা আমাদের বডিতে যেহেতু প্রত্যেকটা সেলের মধ্যে প্রচুর পরিমাণে ওয়াটার আছে, তো যখন আমাদের শীতকালে আমাদের রিলেটিভ হিউমিডিটি খুব কমে যায় বা ভেপর পার্শিয়াল প্রেসার কমে যায়, তখন এখানে আমাদের বডি থেকেও বা আমাদের বডির যে সফট সারফেস, মেইনলি আমাদের ঠোঁট ফেটে যায়, বিকজ হচ্ছে সবচেয়ে সফটেস্ট সারফেস, সেখান থেকে ওয়াটারটা যখন চলে যায় আমাদের স্কিন ড্রাই হয়ে যায়। এবং এই জন্য আমরা যে পেট্রোলিয়াম জেলি অথবা যে আমাদের বডি লোশন গুলো ব্যবহার করি, সেটা আসলে আর কিছুই করে না, আমাদের চামড়ার উপরে একটা অয়েলের প্রোটেক্টিভ লেয়ার দিয়ে দেয়। এই কারণে চামড়া থেকে বা স্কিন থেকে আর ওয়াটার গুলো ভেপোরেট করে বের হয়ে আসতে পারে না, তোমার স্কিনটা মোটামুটি গ্লসি থাকে, ড্রাই হয় না। ঠিক আছে? সো ইভাপোরেশন নিয়ে আমরা খুব বেশি এখানে আলোচনা করবো না, এটা কমপ্লিটলি ন্যাচারাল প্রসেস। এটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন কম্পারেটিভলি কম, বাট যার ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন খুব বেশি হচ্ছে, দ্যাট ইজ কল্ড বয়েলিং। বয়েলিংটা কি? বয়েলিংটা হচ্ছে যদি আমরা বাইরে থেকে ইন্টেনশনালি হিট সাপ্লাই করে, আমরা বাইরে থেকে কোন একটা এক্সটার্নাল সোর্স থেকে ইন্টেনশনালি হিট সাপ্লাই করে ওয়াটার বাবল ফর্মেশনের মাধ্যমে ওয়াটারকে কি করি, লিকুইড থেকে গ্যাসিয়াস ফরম্যাটে বা ভেপর ফরম্যাটে কনভার্ট করি,
দ্যাট ইজ কল্ড বয়লিং প্রসেস। বয়লিং এর খুব সুন্দর একটা ডেফিনিশন তোমাদের বইতে দেয়া আছে। If we go there, let me share it with you. Okay, so এখানে শুরু হয়েছে ইভাপোরেশনের ডেফিনিশন দিয়ে। বয়লিং, এখন বয়লিং কে কিভাবে ডিফাইন করছে? বয়লিং on the other hand occurs at solid liquid interface. This is very important. বয়লিং সবসময় হবে হচ্ছে একটা সলিড লিকুইড ইন্টারফেসে। বয়লিং সবসময় হবে একটা সলিড লিকুইড ইন্টারফেসে when a liquid is brought into contact with a surface maintained at a temperature Ts. Ts মানে surface temperature sufficiently above the saturation temperature of the liquid. ঠিক আছে? সো বয়লিং একটা হিট ট্রান্সফার প্রসেস যেখানটায় যেটা সংঘটিত হয় কোথায়? সবসময় একটা সলিড এবং একটা লিকুইড সারফেসের মধ্যে সংঘটিত হবে, এবং যেখানটা কি হবে আমাদের যে লিকুইড যেটা থাকবে তার যে টেম্পারেচার সেটা আমাদের যে সলিড থাকবে তার যে টেম্পারেচার হবে, সারফেস টেম্পারেচার হবে, সেটা হবে লিকুইডের স্যাচুরেশন টেম্পারেচার চাইতে বেশি থাকবে, সাফিশিয়েন্টলি অ্যাবভ দ্য স্যাচুরেশন টেম্পারেচার অফ দ্য লিকুইড। ঠিক আছে? সো দিস ইজ কল্ড বয়লিং হিট ট্রান্সফার। বয়লিং এর সময় কি হবে? বয়লিং এর সময় যে সারফেসটা, ধরো এই যে বাম পাশে ছবিটা চিন্তা করো যে এখানে এই ওয়াটারটাকে আমরা হিট আপ করছি। এই ওয়াটারটা আমরা জানি যে আমাদের নরমাল অ্যাটমসফিয়ারিক প্রেসারে ওয়াটারের স্যাচুরেশন টেম্পারেচার হচ্ছে কত ডিগ্রি? নরমাল টেম্পারেচারে ওয়াটারের স্যাচুরেশন টেম্পারেচার কত? 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে যদি আমাদের এই সারফেসটার টেম্পারেচার 100 হয় তাহলে কিন্তু হবে না, তার চেয়ে একটু বেশি হতে হবে, মেবি 105 ডিগ্রি, 110 ডিগ্রি। তখন দেখা যাবে এর বডি থেকে একটা ভিগোরাস বয়লিং বা বাবল ফর্মেশন হচ্ছে। সো এই বয়লিং এর সময় এই বাবল ফর্মেশনের মাধ্যমে আমাদের হিট ট্রান্সফারটা হয় এবং বয়লিংটা কমপ্লিট হয়। ঠিক আছে? সো বয়লিং বেসিক্যালি কিভাবে ইভাপোরেশন থেকে ডিফারেন্ট সেটা বুঝতে পেরেছো? ইয়েস স্যার। দুটো প্রধান পার্থক্য আছে। একটা হলো ইভাপোরেশন হবে হচ্ছে লিকুইড এবং এয়ার সারফেসে, লিকুইড এবং এয়ারের যে ইন্টারফেস আছে সেখানটা আমাদের ইভাপোরেশনটা হবে। ইভাপোরেশন কখনো পানির ভেতরে হয় না, পানির সারফেসে হয়। আর বয়লিংটা হবে হচ্ছে সলিড লিকুইড ইন্টারফেসে, আমাদের যে হিটিং এলিমেন্টটা আছে তার সাথে যে আমাদের যে ওয়াটারটা আছে তার যে ইন্টারফেস সেখানে হবে বয়লিং। এবং ইভাপোরেশনের সময় কোনো বাবল ফর্মেশন হবে না, বয়লিং এর সময় অবশ্যই বাবল ফর্মেশন হবে। এটা হচ্ছে দুটো মেইন পার্থক্য। ঠিক আছে? সো এই বয়লিং এবং ইভাপোরেশনের ডেফিনিশন তোমরা শিখলে। এখানে আমাদের আর দুটো ডেফিনিশন করতে হবে, ডেফিনিশন মানে আসলে আর অনেকগুলো করতে হবে। আমরা বয়লিংকে অনেকভাবে ভাগ করি। প্রথমে যে ভাগটা আমরা দেখবো সেটাকে একটাকে বলবো হচ্ছে আমরা পুল বয়লিং, একটাকে বলবো হচ্ছে আমরা ফ্লো বয়লিং। পুল বয়লিং এবং ফ্লো বয়লিং। তুমি ধরে নাও যে তুমি পানি গরম করছো, বাসায় চা বানাবে, তুমি বাসায় পানি গরম করতেছো। তাহলে আমরা কি করি? সাধারণত একটা কেটলি নেই বা একটা পাতিল নেই বা একটা প্যান নেই, তার মধ্যে ওয়াটার রাখি, নিচে থেকে চুলা জ্বালিয়ে দিই, তাই তো? তাহলে কি হয়? ধীরে 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 একসময় আমাদের একদম বটম যে সারফেস, আমি যদি একটু ড্রয়িং করার চেষ্টা করি, এটা হচ্ছে একটা প্যান যার মধ্যে তুমি কি করছো? বয়লিং করছো। এখানে তুমি আগুন জ্বালিয়ে দিয়েছো। তাহলে কি হবে? এই প্যানের মধ্যে এই পরিমাণ পানি রয়েছে, এখানটায় ছোট্ট একটা বাবল তৈরি হবে, এটা ধীরে 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 উপরের দিকে উঠবে, গ্রাজুয়ালি উপরের দিকে উঠবে। তারপর এখানটা বাবল তৈরি হবে, এটা একইভাবে ধীরে 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 উপরের দিকে উঠে যেতে থাকবে। ঠিক আছে? সো এইটাকে আমরা নরমালি বলবো হচ্ছে পুল বয়লিং। এইটার নাম আমরা দিব হচ্ছে পুল বয়লিং। পুল বয়লিং কেন? কারণটা হলো এখানে আমাদের এই যে বাল্ক ওয়াটার যেটা একদম মেইন বডি যেটা, সেটার আসলে নেট মুভমেন্ট সেভাবে পাওয়া যায় না। এই বাবল গুলোর জন্য দেয়ার ইজ এ মুভমেন্ট অফ দ্য লিকুইড, কিন্তু হোল চাঙ্ক অফ লিকুইড একদিকে চলে যাচ্ছে, এই ব্যাপারটা কিন্তু কি হয়? আমাদের এই একটা প্যানের মধ্যে পানি গরম করলে হয় না। সো দিস সর্ট অফ বয়লিং ইজ কল্ড পুল বয়লিং। আর স্যার, ইয়েস স্যার এখানে কি মানে বাবল গুলা মানে মুভ করতেছে না এরকম কিছু? হ্যাঁ, বাবল মুভ করছে, বাবল মুভ করার ফলে এখানে ওয়াটারটাও আবার সেই বাবলের জায়গা নিচ্ছে। সো দেয়ার ইজ এ মুভমেন্ট।
বাট আমাদের একদম বাল্ক ফ্লুইড এই পুরো জিনিসটা তো এখান থেকে ধরো সরে গিয়ে তোমার আরেকটা পাত্রে তো চলে যায় না, এই ব্যাপারটা কি ঘটে? এটা তো ঘটে না। বাল্ক ফ্লুইডটা এখান থেকে সরে চলে যাবে, এই ব্যাপারটা যেহেতু ঘটে না, তাই আমি এটাকে পুল বয়েলিং বলি। তাহলে ফ্লো বয়েলিং এ কি হবে একটু চিন্তা করি। বয়লারের মধ্যে তৈরি সংঘটিত হচ্ছে, এটা হচ্ছে একটা বয়লারের টিউব, এটা একটা বয়লারের টিউব। আমার দিক দিয়ে ফায়ার হচ্ছে, ফ্লো গ্যাস যাচ্ছে, এখান দিয়ে ফ্লো ঢুকে সাই করে দিকে চলে যাচ্ছে। তাহলে কি হচ্ছে দেখো, এই যে চাঙ্ক অফ ফ্লুইড যেটা, এই চাঙ্ক অফ ফ্লুইড কিন্তু গ্র্যাজুয়ালি কিন্তু মুভ করে আমার এই হিটিং এলিমেন্ট থেকে সরে অন্যদিকে চলে যাচ্ছে। হয়তো এখানে এই টিউবটা ঘুরে এসে এখান থেকে ঘুরে এসে আরেকটা টিউবের ফর্ম হয়েছে, হতে পারে, কোনো অসুবিধা নেই, কারণ টানা টিউব গুলো ফর্মেশন হতে থাকবে। কিন্তু স্টিল কি হচ্ছে, আমার একটা চাঙ্ক যে ফ্লুইডটা আছে সেটা একটা মোশন আছে, এবং যেটা ইন্ডিউস করা হচ্ছে বাইরে থেকে কোন একটা ফোর্সিং মেকানিজমের মাধ্যমে, মেবি এ পাম্প। ঠিক আছে? সো যদি এইরকম কেসেস হয় যে আমি যে অয়েল এই যে ওয়াটারটাকে বয়েল করছি সেটা একটা চাঙ্ক মুভমেন্ট আছে, তখন এটাকে আমরা বলবো হচ্ছে ফ্লো বয়েলিং। এটাকে নাম দেব আমরা ফ্লো বয়েলিং। তার মানে বয়েলিং ওয়াটারটা ফ্লো হচ্ছে, একই সাথে সাথে বয়েল হচ্ছে। আর স্যার ওয়াটার টিউব বয়লারে স্যার এটা হয়, এটা ওয়াটার টিউব বয়লারে হয়, রাইট। স্যার ফায়ার টিউব বয়লারে স্যার কোন ধরনের হয় ফায়ার টিউব বয়লারের ক্ষেত্রে যদি ওয়াটারটাকে তুমি কন্টিনিউয়াসলি পাম্প করো, ধরো নিচে থেকে তুমি কন্টিনিউয়াসলি ওয়াটার পাম্প করে সিস্টেমের মধ্যে ওয়াটার ঢুকাচ্ছ, উপর থেকে ইভাপোরেটেড স্টিম বের হয়ে চলে যাচ্ছে, সেক্ষেত্রে দিস উইল বি এগেইন এ ফ্লো বয়েলিং। যদি বাইরের কোনো এক্সটার্নাল ফোর্স কনভেকশনের মাধ্যমে আমাদের যে লিকুইডের যদি আমি চাঙ্ক অফ মোশন ঘটাই, দেন দ্যাট উইল বি কল্ড ফ্লো বয়েলিং। আচ্ছা ঠিক আছে? অথবা এরকম হতে পারে, ধরো একটা হিটেড সারফেস আছে, একটা সারফেস খুব গরম, তুমি তার উপরে ক্রমাগত পানি ঢালতেছো, তুমি এটাকে ঠান্ডা করতে চাচ্ছ, ব্যাপারটা বুঝতে পারছো? জি স্যার। ধরো একটা সারফেস, এরকম একটা হিটেড সারফেস আছে, কোনো কারণে এটা খুব হিটেড হয়ে আছে, তো তুমি কি করলে উপর থেকে পানি ঢালা শুরু করলা, পানি ঢেললে পানিটা দিতে 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 যাচ্ছে, দেন ইট ইজ স্টিল ফ্লো বয়েলিং, কারণ ওয়াটারটা ফ্লো করছে, ওই সারফেস ফ্লো করছে। ওকে স্যার জি স্যার। ইয়েস, বলো। স্যার তাহলে কি স্যার মানে ওয়াটার ফ্লো করলে ফ্লো মানে সরি ওয়াটার ফ্লো না করলে হচ্ছে আমার পুল বয়েলিং? ওয়াটার তো আসলে ইভেন পুলের মধ্যে এখানেও তো ওয়াটার একটা ফ্লো হবে, ওয়াটার একটা কারেন্ট তৈরি হবে না, কিন্তু এখানে এই যে যেটুকু ওয়াটারের উপর আমি হিট আপ করছি এইটুকু ওয়াটার কিন্তু আমার পাত্রের মধ্যেই থাকতেছে, এরা কিন্তু এখান থেকে কোথাও চলে যাচ্ছে না। একটা পুল, ধর একটা সুইমিং পুল, সুইমিং পুল আর একটা নদীর মধ্যে যে পার্থক্য, ওয়াটার পুল বয়েলিং এবং ফ্লো বয়েলিং এর মধ্যে এক্স্যাক্টলি একই পার্থক্য। তুমি যাই কিছু করো, সুইমিং পুলের ওই ওয়াটারটা ওই সুইমিং পুলের মধ্যেই থাকতেছে, পুকুরের মধ্যেই থাকতেছে। তো নদীর ভেতরে কি হচ্ছে, ফ্লোটা তোমার উজান থেকে ভাটির দিকে কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে। এবার বোঝা গেছে মোটরের পার্থক্যটা কি হতে পারে? ওকে, সো এখানে গেল হচ্ছে আমাদের পুল বয়েলিং এবং ফ্লো বয়েলিং, এটা তাহলে তোমাদের ক্লিয়ার হলো। এরপরে আসি হচ্ছে আরেকটা বয়েলিং প্রসেস আমরা যাব। এখানে খেয়াল করো, পুল বয়েলিং এন্ড ফ্লো বয়েলিং আর দ্য ক্লাসিফাইড অ্যাজ সাবকুলড বয়েলিং এবং স্যাচুরেটেড বয়েলিং। ঠিক আছে, একটাকে বলছি আমরা সাবকুলড বয়েলিং, একটা হলো স্যাচুরেটেড বয়েলিং। আচ্ছা ওকে, এখন এই সাবকুলড বয়েলিংটা কি আর স্যাচুরেটেড বয়েলিং কি সেটা একটু বোঝার চেষ্টা করি। তোমাদের এখানে এমন কেউ আছো যে কখনো ওয়াটারকে বয়েল করো নাই পানিতে, মানে পাত্রে রেখে বয়েল করো নাই বা প্যানে রেখে বয়েল করো নাই, কেউ আছো? এনিওয়ান? সবাই কখনো না কখনো জীবনের কখনো না কখনো পানিকে বয়েল করেছো। আচ্ছা, এখন দেখি যেহেতু সবাই পানিকে কখনো না কখনো বয়েল করেছো, এটা বলো দেখি, যখন বয়েলিং হয় তখন আমরা যদি পানির দিকে একটু তাকাই তাহলে কি দেখি, একদম শুরুতে কি দেখতে পাই? স্যার নিচ থেকে বাবল ভাসে উঠতেছে স্যার। হ্যাঁ, খুব ছোট ছোট বাবল। প্রথমে দেখতে পাই যে আমাদের একদম পাতিলের তলদেশে অনেকগুলো বাবল তৈরি হয়েছে, তখন কিছু ভেসে ওঠে নাই, জাস্ট বাবল গুলো তৈরি হয়েছে। ঠিক আছে, তার একটু পরে দেখি যে একটা দুটো করে করে বাবল আস্তে করে উপরের দিকে উঠে চলে আসতেছে, একটা দুটো করে বাবল গ্র্যাজুয়ালি উপরের দিকে উঠে আসতেছে। এই যে বাবল গুলো দেখতে পাই যে গ্র্যাজুয়ালি উপরে উঠে আসছে, কিন্তু বাবল গুলো দেখা যায় মোস্ট অফ দ্য কেসেস বাবল গুলো একদম সারফেস পর্যন্ত পৌঁছাতে পারে না, দুই একটা পৌঁছায়, অনেকগুলোই পৌঁছাতে পারে না। এই রেজিমটাকে আমরা বলবো হচ্ছে সাবকুলড রেজিম। যখন আমাদের হিটিং হওয়ার ফলে, যদি আমরা এখানে অ্যানোটেট করি, এই যে এখানে আমরা হিটিং করছি, হিটিং করার ফলে আমাদের বাবলও তৈরি হচ্ছে,
বাট বাবল গুলো হয়তো উঠতে 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 এখানে এসে নাই হয়ে গেছে, উঠতে 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 হয়তো একটা হয়তো উপর পর্যন্ত আসতে পারছে, বাট আসার আগে কিন্তু নাই হয়ে গেছে। এটা কেন হয়? এটা হয় হচ্ছে এই কারণে, ধর আমি এখানে ড্র করি, এটা হচ্ছে আমার সারফেস, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সারফেস। এখান থেকে একটা বাবল তৈরি হলো। এই বাবলের আসলে ভেতরে কি আছে বলতো? বাবলটা বেসিক্যালি কি? এই বাবলের ভেতরে কি আছে? বাতাস স্যার, এয়ার। এয়ার। আর ইউ শিওর? ব্যাপার আছে। পেপার আছে, গ্যাসিয়াস ফর্ম অফ H2O ওইখানটায় আছে। জি স্যার। তাহলে টেম্পারেচার নিশ্চয়ই কমপক্ষে ধরো অ্যারাউন্ড 105 ডিগ্রি সেলসিয়াস, জি স্যার। কারণ 105 বা এরকম না হলে তো ভেপরটা তৈরি হবে না। তো ভেপরটা উপরের দিকে রওনা করলো, এইখানে আসলো। আচ্ছা এখন বলতো আশেপাশের যে ওয়াটার আছে তাদের টেম্পারেচার কত? যেহেতু ওয়াটার আছে স্যার, তাহলে 100 নিচে অবশ্যই। 100 নিচে হবে, ধরি 80 ডিগ্রি সেলসিয়াস, এখনো খুব বেশি গরম হয়নি এই পুরো জিনিসটা, 80 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ডেফিনেটলি এটা যেহেতু 100, এটা যেহেতু 80, এখান থেকে হিট বের হয়ে আসবে। জি স্যার, কনভেকশন হিট ট্রান্সফার হবে। হিট বের হয়ে গেল। হিট বের হয়ে গিয়ে যদি এটা টেম্পারেচার 100 নিচে নেমে যায়, তাহলে কি হবে? এই গ্যাসটা আবার লিকুইডে কনভার্ট হয়ে যাবে। জি স্যার। তাহলে এই ব্যাপারটাই ঘটে যে আমাদের সাবকুল বয়লিং এ যে ব্যাপারটা উঠে আসে, তারা উঠে আসা মাত্র চারপাশে হিট ছাড়তে থাকে, ছাড়তে 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 তার সাইজ, বাবলের সাইজটা ছোট হতে থাকে এবং একসময় বাবলটা কলাপস করে যায়, একসময় বাবলটা কলাপস করে যায়। এইটাকে আমরা বলি হলো, তার মানে আমাদের এই নিচে এখানে টেম্পারেচারটা ঠিকই 100 উপরে উঠে গেছে, ফলে বাবল তৈরি হয়ে ডিটাচমেন্ট হয়। কিন্তু ডিটাচ হওয়ার পরে হয় কি, যে সে একটু উপরে আসে আর লোয়ার টেম্পারেচারের কারণে হিটটা ছেড়ে দেয় এবং নিচে বাবল থেকে কনভার্ট হয়ে আবার ওয়াটারে কনভার্ট হয়ে যায়। দিস ইজ দা সাবকুল বয়লিং জোন। বাট এই যে হিটটা ছাড়লো, কি হলো? এখানকার ওয়াটারের টেম্পারেচারটা বেড়ে গেল না একটু একটু? এইভাবে ক্রমাগত বাবল গুলো আস্তে 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 হিটটা ছাড়তে 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 দেখা যাবে পুরোটা টেম্পারেচার 100 ডিগ্রি হয়ে গেছে। বা পুরোটা যদি 100 ডিগ্রি নাও হয়, মোটামুটি 98, 99 এই জোনে চলে আসছে। এখন যে বাবলটা বের হয়ে আসবে, এই বাবলটা কিন্তু আর আগের মতো হিট ছাড়বে না, না ছেড়ে একদম সারফেস পর্যন্ত চলে আসবে। এবং এই বাবলটা বের হওয়ার পরে ঠিক তার নিচে থেকে আরেকটা বাবল তৈরি হবে। এইভাবে একটা কি হবে? বাবল কলাম তৈরি হবে, অনেকগুলো বাবল কন্টিনিউয়াসলি কি হবে? উপরের দিকে বা ওয়াটার সারফেসে উঠে আসবে। এইটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে স্যাচুরেটেড বয়েল। যখন কন্টিনিউয়াসলি বাবল নিচের বেস থেকে ফর্ম করে একদম উপরে সারফেস পর্যন্ত চলে আসবে, দ্যাট উইল বি কল্ড স্যাচুরেটেড বয়েলিং। এই সময় আমাদের ওয়াটার বাল্ক বা এই বাল্ক ওয়াটারের টেম্পারেচারটা মোটামুটি 100 এর কাছাকাছি থাকবে, পুরোপুরি 100 তে থাকবে না, বাট 100 এর কাছাকাছি থাকবে। ইয়েস। সো স্যাচুরেটেডটা আরেকবার বলবেন? স্যাচুরেটেড বয়েলিং হলো ওই যে বললাম যে আমি যখন বয়েলিংটা কন্টিনিউয়াসলি করে যাচ্ছি, প্রথমে সাবকুল বয়েলিং হলো, সাবকুল বয়েলিং হওয়ার সময় বাবল গুলো কন্টিনিউয়াসলি চারপাশে হিট ছেড়ে দিচ্ছিল। এইভাবে হিট ছাড়তে ছাড়তে আমাদের এই ওয়াটার বডিরও টেম্পারেচারটা বেড়ে যাবে, বেড়ে গিয়ে অ্যাপ্রক্সিমেটলি হয়তো 95 বা 96 বা 99 এরকম একটা জোনে চলে যাবে। 100 যাবে না, 100 যেতে পারবে না। কারণটা হলো আমার উপরে সারফেসটা আবার বাতাসের সাথে কানেক্টেড, ফলে এখান থেকে হিট কিন্তু সে কন্টিনিউয়াসলি আবার ইভাপোরেশনের মাধ্যমে ছেড়ে দিচ্ছে, ফলে এই দিকে কোথাও টেম্পারেচার আবার একটু 100 নিচে চলে আসবে। সো ওভারঅল টেম্পারেচার অ্যারাউন্ড 100 এর কাছাকাছি থাকবে, ঠিক আছে? সো তখন যে ভেপার বাবলটা বের হয়ে আসলো, তাকে তো আর এখন আগের মতো আসলে হিট ছাড়তে হচ্ছে না, কারণ তার নিচের টেম্পারেচার 104-5 ডিগ্রি সেলসিয়াস, বাইরের টেম্পারেচার আছে অ্যাপ্রক্সিমেটলি 98 ডিগ্রি সেলসিয়াস। ফলে তাকে এখন আর খুব বেশি হিট ছাড়তে হবে না এবং সেই বাবল ফর্মেটেই একদম এখান থেকে বা সারফেস পর্যন্ত পৌঁছে যাবে এবং সেখানে গিয়ে বাবলটা কোলাপস করবে, ভেপরটা রিলিজ হয়ে উপরের দিকে উড়ে চলে যাবে, পানিটুকু থেকে যাবে, ঠিক আছে? সো এইভাবে এখন কন্টিনিউয়াসলি আমাদের সারফেস থেকে অনেকগুলো বাবল তৈরি হবে এবং তারা সবাই সারফেস পর্যন্ত চলে আসবে। এই বয়েলিংটাকে আমরা বলবো হচ্ছে স্যাচুরেটেড বয়েলিং। এবার বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে স্যাচুরেটেড বয়েলিংটা আমরা মোটামুটি বুঝে ফেললাম, আমাদের ডেফিনিশন মোটামুটি হয়ে গেল। এইবার আমরা এই পুল বয়েলিংটা কি একটু আসলে একটু এক্সপেরিমেন্টের মধ্যে দেখতে চাই যে আমাদের পুল বয়েলিংটা কি। আমরা পুল বয়েলিং শিখলাম, এখন আমরা পুল বয়েলিং এ যখন আমরা বয়েলিং করতে থাকবো বিভিন্ন কন্ডিশনে, আমরা ধরো একটা পুল বয়েলিং করতে চাইলাম, অনেকটা এরকম দেখতে। আমরা একটা পাত্র নিলাম, পাত্র নিয়ে এর মধ্যে একটা নাইট্রোমের ওয়্যার দিলাম, নাইট্রোম দিতে পারি, কপার দিতে পারি, প্লাটিনাম দিতে পারি, কোনো সমস্যা নেই। এটার সাথে আমি ইলেকট্রিসিটি কানেকশন দিলাম, কানেকশন দিয়ে এটাকে হিট করলাম, এটাকে হিট করতে থাকলাম।
এটাকে হিট করতে থাকলে কি হবে, এর সারফেসের গায়ে বয়লিং শুরু হবে, এর সারফেসের গায়ে বয়লিং শুরু হবে, এটা তো হবেই। এখন আমরা দেখতে চাই যে এখান থেকে কি পরিমাণ ফ্লাস্ক, কিউ হিট ফ্লাস্ক বের হয়ে যাচ্ছে, কি পরিমাণ হিট ফ্লাস্ক বের হয়ে যাচ্ছে, এবং আমাদের এই যে সারফেস, এইটার টেম্পারেচার, এইটাকে গ্রাফে প্লট করতে চাই। দেখতে চাই যে আমি যদি ধীরে 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 এটা টেম্পারেচার বুঝতে পারি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলো। স্যার আমাদের আজকে এমপিএইচ এ মাল্টিপারপাস হলে স্যার একটা পলিং আছে স্যার, 10:45 সিজেড আর কি স্যার। তো এখানে হচ্ছে পার্টিসিপেন্ট হচ্ছে স্যার আমাদের সিএসসি এবং হচ্ছে মেকানিক্যাল, দুইটা ডিপার্টমেন্টের সব মিলিটারি স্টুডেন্ট যারা আছে স্যার, তাদের সবার পলিং কমান্ডেন্ট স্যার আর কি স্যার। মিলিটারি স্টুডেন্টদের, মেকানিক্যাল আর মিলিটারি স্টুডেন্টদের কি কলিং দেওয়া হয়েছে? স্যার মেকানিক্যাল এবং সিএসসি এই দুইটা ডিপার্টমেন্ট। Okay, ঠিক আছে, you can leave at 10:45, no problem. স্যার থ্যাংক ইউ স্যার। But then go through the videos when you come back. ঠিক আছে, so you are recording the lecture because তোমরা চলে গেলে আমি তো ক্লাস শেষ করব না, ক্লাস will continue. So it will be your responsibility to go through the video, okay? স্যার ঠিক আছে স্যার একটা কথা ছিল স্যার। Yes, কথা ছিল, বলো। স্যার আমাদের সিভিল 10 জন স্টুডেন্টকেও ডাকা হয়েছে মাল্টিপারপাস হলে, তাদের অ্যাটেন্ডেন্স নিতে স্যার। হ্যাঁ, সেটা আমি জানি, সে একই ব্যাপার। So you guys just go, okay? জি স্যার। ওকে, সো এখন আমরা যেটা বলছিলাম যে ফুল বয়লিং এ আমরা যে দেখতে চাই যে আমরা যদি এই ওয়্যারটাকে হিট করতে থাকি, আমরা তো জানি যে এখান থেকে হিট ফ্লাস্ক বের হবে বলেই তো ওয়াটারটা ভেপর বাবলে কনভার্ট হবে। স্যার এটা কি ওয়্যার? হ্যাঁ, এটা একটা ওয়্যার, এটা একটা ছোট্ট একটা ওয়্যার, বা একটা ধরো একটা স্টিকও বলতে পারো, বা সিলিন্ড্রিক্যাল শেপ বলতে পারো, কোনো অসুবিধা নেই। ইট ক্যান বি এ ওয়্যার, ইট ক্যান বি এ সারফেস, বাট দ্য ইভেন্ট উইল বি সেম। ঠিক আছে, আমরা এটার মধ্যে এটাকে কন্টিনিউয়াসলি আমি ইলেকট্রিসিটি সাপ্লাই করে হিট আপ করছি, এটা গরম হচ্ছে, তার সারফেস টেম্পারেচারটা আমি মেজার করছি এবং দেখছি যে এই সারফেস থেকে কি পরিমাণ হিট ফ্লাস্ক বের হয়ে যাচ্ছে। হিট ফ্লাস্ক যত বেশি বের হতে পারবে তত বেশি বাবল ফর্মেশন হবে। ঠিক আছে, সো যদি আমরা এই জিনিসটা নিয়ে এই আমরা একটা গ্রাফ প্লট করতে চাই, এটা এদিকে আছে কিউ, এদিকে হলো টি বা সারফেস টেম্পারেচার, এটা টিএস লেখাটা ভালো। তাহলে আমরা দেখবো যে আমাদের সময়ের সাথে সাথে গ্রাফটা কি হয়, অনেকটা এরকম হয়, কাইন্ড অফ লাইক দিস। এরকম একটা স্ট্রাকচার তৈরি। ঠিক আছে, সো এই গ্রাফটাকে আমরা মেইনলি নাম দেই হচ্ছে বয়লিং কার্ভ। এই গ্রাফটাকে আমরা নাম দেই হচ্ছে বয়লিং কার্ভ। এই গ্রাফটাকে আমরা নাম দিব হচ্ছে বয়লিং কার্ভ। সো এই বয়লিং কার্ভটা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। বয়লিং কার্ভটা সবাইকে খুব ভালো মতন বুঝতে হবে, এবং আমরা এই বয়লিং কার্ভটাই মেইনলি আসলে ভালো মতো এখন পড়ব। ওকে, সো বয়লিং কার্ভের বিভিন্ন রিজিয়ন নিয়ে আমরা পড়বো, কোনটাকে কি নামে ডাকা হয়, কেন ডাকা হয়, কোন রিজিয়নে কি ধরনের ইভেন্ট ঘটে, সেটা আমরা এখন আস্তে আস্তে দেখার চেষ্টা করব। তাহলে বয়লিং কার্ভের বেসিক ব্যাপারটা বুঝতে পারছো, বয়লিং কার্ভটা কিভাবে জেনারেট করা হয়। আমরা একটা পুল বয়লিং করি, পুল বয়লিং একটা সারফেস থাকে যেটাকে আমরা ক্রমাগত হিটেড করি, বাইরে থেকে ইলেকট্রিসিটি সাপ্লাই দিয়ে আমরা হিট আপ করি। হিট আপ করলে আমরা সেখান থেকে যে হিট ফ্লাক্সটা বের হয়ে যাচ্ছে সেটাকে বের করার চেষ্টা করি, যে কি পরিমাণ হিট ফ্লাক্স এখান থেকে যাচ্ছে আর আমাদের সারফেস টেম্পারেচারটা কত হচ্ছে। তোমাদেরকে আমি যতবার তোমাদের ওই এক্সপেরিমেন্ট গুলো করিয়েছিলাম, হিট ট্রান্সফার এক্সপেরিমেন্ট, তোমাদেরকে বলেছি যে আমরা যখন একটা সারফেসে হিট ট্রান্সফার করি, আমরা যখন একটা সারফেসে হিট ট্রান্সফার করব, সেই সারফেসে হিট ট্রান্সফার করলে সেখান থেকে আমরা যত পাওয়ার আমি এর মধ্যে সাপ্লাই করবো, ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাই করব, সেটাই হিট ফ্লাস্ক এ কনভার্ট আমি ধরে নিতে পারবো যতক্ষণ হিট ফ্লাস্ক আমার তৈরি হচ্ছে এবং সেই হিট ফ্লাস্কটা বের হয়ে যাচ্ছে। যদি এমন কোনো কন্ডিশন হয় যে পরিমাণ পাওয়ার আমি দিচ্ছি ঠিক সেই পরিমাণ হিট ফ্লাস্ক বের হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে আমার সিস্টেমটা ইকুইলিব্রিয়াম পজিশনে আছে। আর যদি এরকম কোনো কেসেস হয় যে আমি যতখানি পাওয়ার দিচ্ছি ততখানি হিট ফ্লাস্ক বের হতে পারছে না, তাহলে কি হবে, এডিশনাল যে পাওয়ারটুকু থাকবে সেটা আমাদের এই সারফেসটাকে, হিট ট্রান্সফার সারফেসটাকে ক্রমাগত হিট আপ করতে থাকবে। ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে আমাদের এই বয়লিং কার্ভটা এক্সপ্লেনেশনের সময়। So let's go and explain the boiling curve. So এই যে boiling regime এবং boiling curve, এই কথাটা নিয়ে আমরা এতক্ষণ ধরে আমি যা যা বললাম সেই কথাগুলো বলো। দেখো এখানে চারটা জিনিস দেয়া আছে, চারটা ডায়াগ্রাম জাস্ট সুন্দর করে দেখানো আছে। At the very beginning যখন আমরা হিট আপ করতে শুরু করব,
যখন আমরা কি করতে শুরু করব, পাতিলের মধ্যে পানি দিয়ে বা একটা প্যানের মধ্যে পানি দিয়ে গরম করতে শুরু করব, আমাদের নিচের এদিকে এই 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 জায়গাতে টেম্পারেচার, আগুনের টেম্পারেচার অনেক বেশি। সেটা আমরা আপাতত চিন্তা করছি না। আগুনটার টেম্পারেচার নিতে গিয়ে আমাদের এই এই বডিটা, আমাদের এই যে নিচে প্যানের যে বডি, এটা গরম হয়ে যেতে থাকবে। গরম হতে 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 সে, এবং একই সাথে আবার এখান থেকে সে কনভেকশনের মাধ্যমে উপরে ওয়াটারের মধ্যে হিট ছেড়ে দিবে, সেও গরম হবে এবং পাশে ওয়াটারটাকে সে ক্রমাগত গরম করতে থাকবে। এখান থেকে একটা কনভেকশন কারেন্ট তৈরি হবে। আমরা জানি যে ওয়াটারের গরম হতে শুরু করলে দেখা যায় যে পানি এক পাশ থেকে উঠে আসতেছে, অন্য পাশ দিয়ে নেমে যাচ্ছে, এরকম একটা স্ট্রাকচার আমরা দেখতে পাই। তো এইভাবে ধীরে 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 আমাদের এই অংশটাও ওয়াটারের টেম্পারেচারও বাড়তে থাকবে। এর মধ্যে দেখা যাবে আমার এখানে কিছু বাবল তৈরি হয়ে গেছে। বাবল গুলো ওই যে আমাদের সাবকুল বয়েলিং এর মতো বের হয়ে টুক করে আবার নাই হয়ে যাচ্ছে। সো আরেকটু যদি হিট আপ করতে থাকি, তখন দেখা যাবে আমাদের সারফেস টেম্পারেচার আরো বেড়ে গেছে। বেড়ে গিয়ে এখন আমাদের কন্টিনিউয়াসলি ভেপর তৈরি হচ্ছে এবং ভেপরটা একদম উপর পর্যন্ত যাচ্ছে সুন্দরভাবে, স্যাচুরেটেড বয়েলিং হচ্ছে। এরপর আমি যদি আরো টেম্পারেচার বাড়াতে থাকি, এইবার দেখা যাবে আমার এদিকে নিচে টুকটুক করে করে বাবল তৈরি হচ্ছে। ব্যাপারটা সেরকম হচ্ছে, একদম পুরো বাবলের একটা লেয়ার তৈরি হয়ে গেছে। বাবল লেয়ারটা লেয়ার তৈরি হয়ে গেছে, ওই লেয়ার থেকে বাবল গুলো বের হয়ে আসতেছে। আমি যদি আরো হিট দিতে থাকি, আরো পাওয়ার বাড়াই, তখন দেখবো যে এই সারফেস টেম্পারেচার আরো অনেক বেড়ে গেছে এবং পুরো একটা একদম কন্টিনিউয়াস একটা বাবলের লেয়ার তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এই ধরনের কেসেস গুলো আমরা দেখতে পাই। স্যার স্যাচুরেটেড বয়েলিং কে কি নিউক্লিয়েট বয়েলিং বলে? স্যাচুরেটেড বয়েলিং কে নিউক্লিয়েট বয়েলিং, নিউক্লিয়েট বয়েলিং এর একটা পার্টিকুলার পার্ট হচ্ছে স্যাচুরেটেড বয়েলিং। আমরা একটু পরে বলবো তোমাকে সেটা। ঠিক আছে, ওকে। সো এখন আমাদের দুটো ডেফিনিশন প্রথমে চিন্তা করতে হবে। বাই দ্য ওয়ে, তার আগে ভদ্রলোকের নামটা একটু বলে নেই, যে বয়েলিং, এই যে তোমাদেরকে একদম শুরুতে যে কথাটা বলেছিলাম, সেটা হচ্ছে এই লাইনটা খেয়াল করো, যে বয়েলিং ইজ প্রবাবলি দ্য মোস্ট ফ্যামিলিয়ার ফর্ম অফ হিট ট্রান্সফার, ইয়েট ইট রিমেইনস টু বি দ্য লিস্ট আন্ডারস্টুড ফর্ম। আমরা এখনো বয়েলিং কে আসলে পুরোপুরি ব্যাখ্যা করতে পারি না। However, the person who first introduced the boiling stuff 1934 এ by নুকিয়ামা, উনি সম্ভবত একজন জাপানিজ সায়েন্টিস্ট। উনি বেসিক্যালি এই বয়েলিং এর উপর একটা কমপ্লিট এক্সপেরিমেন্ট করেছিলেন এবং আমাদেরকে একটা মোটামুটি আইডিয়া দিয়েছিলেন যে বয়েলিং এর যে বিভিন্ন রেজিম হয়, সেটা উনি প্রথম প্রপোজ করেছিলেন। সো উনি একটা টেম্পারেচার বললেন যে ডেল্টা টি এক্সেস। ডেল্টা টি এক্সেস মানে কি? ডেল্টা টি এক্সেস মানে হলো আমাদের সারফেস টেম্পারেচারটা, আমাদের এই যে হিটিং সারফেসটা রয়েছে তার সারফেস টেম্পারেচারটা স্যাচুরেশন টেম্পারেচার থেকে যতটুকু বেশি, এটাকে আমরা বলবো হচ্ছে ডেল্টা টি এক্সেস। যেমন ধরো এক্ষেত্রে ডেল্টা টি এক্সেস এর মান হচ্ছে 3 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু স্যাচুরেশন টেম্পারেচার হচ্ছে 100, হিটিং সারফেসের টেম্পারেচার হচ্ছে 103, তাহলে ডেল্টা টি হচ্ছে 3। এক্ষেত্রে ডেল্টা টি হচ্ছে 10, এক্ষেত্রে ডেল্টা টি হচ্ছে 100, এক্ষেত্রে ডেল্টা টি হচ্ছে এক্ষেত্রে ডেল্টা টি হচ্ছে 80, এক্ষেত্রে ডেল্টা টি হচ্ছে 300। ঠিক আছে, এটাকে আমরা বলেছি ডেল্টা টি এক্সেস। আর উনি বললেন কি যে তুমি এক্স অক্ষ বরাবর সারফেস টেম্পারেচার অথবা ডেল্টা টি এক্সেস কে প্লট করলেন এবং বললেন যে আমাদের বয়েলিং এরকম 4টা জোনে ভাগ করা হয়: নিউক্লিয়েট কনভেকশন বয়েলিং, নিউক্লিয়েট বয়েলিং, ট্রানজিশন বয়েলিং এন্ড ফিল্ম বয়েলিং। এই 4টাকে উনি কিভাবে করলেন? এইভাবে একটা কার্ভের মধ্যে নিয়ে আসলেন, এইভাবে একটা কার্ভের ভেতরে নিয়ে আসলেন। সো এখানে উনি বসালেন কি, এই যে ডেল্টা, এই নিচের অক্ষ বরাবর বসালেন টিএস, না সরি, ইট উইল বি ডেল্টা টি এক্সেস। আমাদের যে সারফেস টেম্পারেচার সেখান থেকে স্যাচুরেশন টেম্পারেচার বিয়োগ করলে যে ভ্যালুটা হয়, দ্যাট ইজ আওয়ার ডেল্টা টি এক্সেস। আর ওই অক্ষ বরাবর বসাচ্ছি আমরা হিট ফ্লাস্ক। তাহলে আমাদের প্রথমে যে জোনটা আমি পেলাম সেটা হচ্ছে নিউক্লিয়েট বয়েলিং, ট্রানজিশন বয়েলিং, ফিল্ম বয়েলিং। আমরা আমাদের দৈনন্দিন জীবনে এই নিউক্লিয়েট বয়েলিংটা দেখতে পাই সবসময়। আমরা আমাদের দৈনন্দিন জীবনে নিউক্লিয়েট বয়েলিংটাকে সবসময় দেখতে পাই। এর উপরে ট্রানজিশন বা ফিল্ম বয়েলিং আমরা আসলে দেখতে পাই না। ট্রানজিশন বা ফিল্ম বয়েলিং আমরা দেখতে পাই না। কেন দেখতে পাই না আমরা একটু পরে এক্সপ্লেইন করব। এই যে পুরো নিউক্লিয়েট বয়েলিং জোনটা, এই অংশে দেখো, খেয়াল করো, প্রথমে বলছি আমি নিউট্রাল কনভেকশন বয়েলিং, তারপরে বলছি হচ্ছে নিউক্লিয়েট বয়েলিং। তাহলে ন্যাচারাল কনভেকশন বয়েলিংটা কি? ন্যাচারাল কনভেকশন বয়েলিংটা হচ্ছে আমাদের সারফেস টেম্পারেচার, আমি যদি উপরে যাই, এখানে যাই, এই সারফেস টেম্পারেচার ধরো 100 তে পৌঁছে গেছে। আমরা জানি কি ওয়াটার কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বয়েল করে?
নরমাল অ্যাটমসফিয়ারিক প্রেসারে কত ডিগ্রিতে সে বয়েল করবে? 100 এর উপরে স্যার। 100 ডিগ্রিতে। 100 ডিগ্রিতে গেলে ওয়াটার বয়েল করার কথা, কিন্তু ইন রিয়েলিটি যদি আমি বাবল দেখতে চাই, আমি দেখবো যে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কোনো কিছুকে পানিতে ডুবালে সেখানে বাবল ফর্ম হয় না। বাবল ফর্ম হতে আরেকটু বেশি এনার্জি দরকার হয়, কারণটা হলো ওই বাবল ফর্মেশনের সময় আমার সারফেস টেনশনকে ভেঙে ফেলতে হয়, একটা বাবল ফর্ম করতে হয়, এই জন্য কিছু এক্সট্রা এনার্জি দরকার হয়। এই জন্য ঠিক 100তে কখনো বাবল ফর্মেশন হয় না। সো যদি আমাদের এক্সেস টেম্পারেচার ধরো 1 ডিগ্রি হয়, তার মানে আমাদের সারফেস টেম্পারেচার হচ্ছে 101 ডিগ্রি, ওয়াটার টেম্পারেচার 100 ডিগ্রি। হিট ট্রান্সফার হতে থাকবে, কনভেকশন হিট ট্রান্সফার হতে থাকবে, একটা সুন্দর কনভেকশন কারেন্ট দেখা যাবে। ওয়াটার নিচে থেকে উপরের দিকে উঠে আসবে, আবার নিচের দিকে নেমে যাবে, এভাবে পুরো সার্কুলেশন হতে থাকবে, কিন্তু কোনো বাবল দেখা যাবে না। এইভাবে আমি যদি আমার সারফেসে পাওয়ার বাড়াতে থাকি, সারফেসে পাওয়ার বাড়াচ্ছি, ফলে সারফেস টেম্পারেচার বেড়ে যাচ্ছে। এভাবে বাড়তে যখন আমাদের সারফেসের টেম্পারেচার প্রায় 105 ডিগ্রির কাছাকাছি আসবে, এখানে ডায়াগ্রামে 105 ডিগ্রি লেখা আছে, নট নেসেসারি তুমি এটাকে সবসময় 105 এ পাবা। ইউ ক্যান হ্যাভ ইট লাইক এট 103 তে পেতে পারো, তুমি এটা 104 এ পেতে পারো, 106 ও পেতে পারো, ঠিক আছে? এটা সমস্যা না। বাট অ্যারাউন্ড 105 ডিগ্রিতে গেলে সারফেস টেম্পারেচার তুমি দেখতে পাবো যে হ্যাঁ, ওই যে একটা বাবল দেখা যায়। ইউ উইল স্টার্ট টু সি বাবল ফর্মেশন অন দ্য সারফেস, এবং সেই বাবল গুলো আস্তে করে উপরের দিকে উঠলো, ওটা আবার টুক করে নাই হয়ে গেল। একটু আগে যে সাবকুলড বয়েলিংটা করলাম সেইটা। সো আমি ধীরে ধীরে আমি আরো কি করছি, এই যদি আমি 105-এই স্টেডি রাখি, পাওয়ার আর না বাড়াই, দেখবো সুন্দর টুক করে একটা বাবল উঠলো, উঠে আবার নাই হয়ে গেল, আবার একটা বাবল উঠলো, নাই হয়ে গেল। এই প্রসেসটাই কন্টিনিউয়াসলি চলতেছে, আর কিচ্ছু হবে না। এরপর তুমি কি করলাম, পাওয়ারটা আরো বাড়িয়ে দিলাম, ফলে এক্সেস টেম্পারেচার বেড়ে গেল। বাড়তে যখন এক্সেস টেম্পারেচারটা অ্যারাউন্ড 10 ডিগ্রির কাছাকাছি হয়ে যাবে, মানে সারফেস টেম্পারেচার 110 এ পৌঁছাবে, তখন দেখবো যে হ্যাঁ, এইবার বাবলের সাইজটা একটু বড় হচ্ছে এবং বাবলটা সুন্দরভাবে একদম সারফেস পর্যন্ত পৌঁছাতে শুরু করেছে। টুক করে সারফেসে পৌঁছে সে কলাপস করবে। তাহলে দেন আমি যেটা বলবো সেটা হচ্ছে হ্যাঁ, এইবার হচ্ছে আমার কি হচ্ছে, স্যাচুরেটেড বয়েলিং হতে শুরু করেছে। সো নিউক্লিয়ার বয়েলিংটা বেসিক্যালি দুটো ভাগ করা যায়, একটা হলো সাবকুলড বয়েলিং, একটা হলো স্যাচুরেটেড বয়েলিং। সো আমি পাওয়ারটাকে আরো বাড়িয়ে দিলাম। পাওয়ারটাকে আরো বাড়িয়ে দিলে কি হবে, আমাদের মোর এন্ড মোর বাবল সাইট তৈরি হবে, মোর এন্ড মোর বাবল সাইট তৈরি হবে। এবার একটু নিচে দিকে ছবি দেখাই তোমাদেরকে কয়েকটা, তাহলে একটু ক্লিয়ার হবে। প্রথমে এই ছবিটা দেখ, সি। আচ্ছা, সিটা আসলে এইটা যদি দেখো, এখানে খুব ভালো ছিল, বোঝা যাচ্ছে না। Let me see if I can find some good image on internet. Okay. Maybe this will be a good image to show you. Okay, আমি তোমাদেরকে আরেকটা স্লাইড শেয়ার করছি তোমাদের সাথে। তোমরা কি গুগল পেজটা দেখতে পাচ্ছ? না স্যার। না স্যার। এখনো পাচ্ছ না? না স্যার। এখন পাচ্ছ? জি স্যার। সো খেয়াল করো, এখানটায় এটা হচ্ছে আমাদের একটা হিটেড সারফেস। দেখো, এখান থেকে একটা বাবল ফর্ম হয়েছে, এখান থেকে একটা বাবল ফর্ম হয়েছে, এখান থেকে একটা বাবল ফর্ম হয়েছে, ঠিক আছে? সো এই যে কিছু আমি যখন আমাদের নিউক্লিয়ার বয়েলিং এর মধ্যে যাব, তখন দেখা যাবে আমাদের পুরো সারফেস থেকে বয়েলিং হবে না, কয়েকটা পার্টিকুলার পয়েন্ট থেকে কিছু প্রেফারেন্সিয়াল সাইট থাকে, কিছু স্পেসিফিক জায়গা থাকে যেখানে বাবল ফর্ম হতে পছন্দ করে। ওই সাইটগুলো থেকে ছোট ছোট বাবল তৈরি হবে এবং তারা ধীরে ধীরে ডিটাচমেন্টে যাবে। তারপরে একটু পরে দেখা যাবে যখন আমাদের
স্যাচুরেটেড বয়েলিং হবে ওই সাইড গুলো থেকেই অনেকগুলো বাবল কন্টিনিউয়াসলি, যে এখানে ডায়াগ্রামে যেমন দেখাচ্ছে অনেকগুলো বাবল একটা পর একটা ফর্ম করতে থাকে, অনেক বড় বড় বাবল গুলো তৈরি হবে স্যাচুরেটেড বয়েলিং। বা আরেকটু নিচে এখানে দেখতে পারো যে এখানে এই পুরো সারফেস থেকে বিভিন্ন জায়গা থেকে অনেকগুলো বাবল ফর্ম হয়েছে এবং একটা বাবল কলাম উপরের দিকে উঠে যাচ্ছে। স্টিল আমি কিন্তু আমার এই বডিটাকে দেখতে পাচ্ছি, আমাদের টিউব বডিটাকে দেখতে পাচ্ছি। সো এটা হচ্ছে কি আমাদের নিউক্লিয়ার বয়েলিং এর ক্ষেত্রে একটা কেস, যে আমি কন্টিনিউয়াসলি বাবল ফর্ম করব কিন্তু স্টিল আমাদের যে সারফেসটা আছে এটা ওয়াটারের কন্ট্যাক্টে থাকবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইটা নিউক্লিয়ার বয়েলিং এর ক্ষেত্রে হতে হবে যে আমাদের যে সারফেসটা থাকবে সেটা সব সময় উইল বি ইন কন্ট্যাক্ট উইথ ওয়াটার। ঠিক আছে? তো এইভাবে চলতে থাকলে আমাদের নিউক্লিয়ার বয়েলিং রেজিমটা শেষ হবে। Give me a second. My laptop ran out of charge, so let me just connect it with the wire. Okay. Okay. So let's go back to also তোমরা এই তিনটা ডায়াগ্রাম কি দেখে বুঝতে পেরেছো যে নিউক্লিয়ার বয়েলিং জোনটা দেখতে কেমন হয়? এটা হলো আমাদের সাবকুল জোন, এটা মোটামুটি স্যাচুরেটেড জোন, এটা মোটামুটি ফুললি স্যাচুরেটেড ক্ষেত্রে আমাদের নিউক্লিয়ার বয়েলিংটা হচ্ছে। তাহলে এখানে খেয়াল করো আমরা এই নিউক্লিয়ার বয়েলিংটা কিন্তু দেখাচ্ছি। দেখো স্টিল আমাদের এই যে বডি অফ দিস অবজেক্ট ইজ স্টিল কানেক্টেড উইথ ওয়াটার অর ইন কন্টাক্ট উইথ ওয়াটার। ঠিক আছে? সো এখানে খেয়াল করো আমি যত টেম্পারেচার এক্সেস টেম্পারেচার বাড়াচ্ছিলাম আর হিট ফ্লাক্স বাড়ছিল একটা পয়েন্টে গিয়ে, এই পয়েন্টে গিয়ে কি হবে আমাদের একটা ম্যাক্সিমাম হিট ফ্লাক্সকে আমরা পৌঁছাবো। ম্যাক্সিমাম একটা হিট ফ্লাক্সে আমরা পৌঁছাবো, এটাকে বলা হয় হচ্ছে ক্রিটিক্যাল হিট ফ্লাক্স। আমি যদি এর পরেও আবার আরো টেম্পারেচার বাড়াতে থাকি, এক্সেস টেম্পারেচারকে আরো বাড়াতে থাকি, হিটারের ভিতরে পাওয়ার আরো বাড়িয়ে দেই, তখন দেখা যাবে একটা সমস্যা তৈরি হবে। কি সমস্যা হবে? তখন যেটা ঘটবে সেটা হচ্ছে আমি যদি ডায়াগ্রামে যাই, এরকম একটা লেয়ার তৈরি হবে, যেখানটায় ওয়াটারটা ঠিক আমাদের কি বলে তোমার ওয়াটারটা ঠিকভাবে এই সারফেসের গায়ে লাগতে পারছে না। ঠিক আছে? এত বেশি বাবল ফর্মেশন হচ্ছে, বাবলটা ওয়াটারটাকে এই হিটিং সারফেস থেকে দূরে সরিয়ে রাখতেছে। ফলে যেহেতু ওয়াটারটা সারফেসের গায়ে লাগতে পারছে না, আবার বাবল মানে তো বেসিক্যালি ভেপার, ভেপারের হিট ট্রান্সফার ক্যাপাসিটি খুব কম, ভেপার খুব একটা হিট অ্যাবজর্ব করতে পারে না। ফলে কি হবে, এখন এই বেচারা এই নাইট্রোম ওয়্যারটা চাইলেও কি করতে পারবে না, হিটটা ছাড়তে পারবে না, হিট ফ্লাক্সটা ছাড়তে পারছে না, কম্পারেটিভলি লেসার হিট ফ্লাক্স সে ছাড়তে বাধ্য হচ্ছে। ঠিক আছে? সো তার মানে তার গায়ে একটা মোটামুটি একটা ফিল্মের মতন তৈরি হয়েছে, যেটা পুরোপুরি ফিল্ম না, বাট একটা ফিল্মের মতন তৈরি হয়েছে। এই ফিল্মটা কি করছে, বাইরের যে ওয়াটার তাকে তার গায়ে লাগতে দিচ্ছে না, ফলে সে যে হুট করে অনেকখানি হিট ট্রান্সফারের মধ্যে করে দিবে সেটাও করতে পারছে না। আবার সে যে বাবলের মধ্যে খুব বেশি হিট ট্রান্সফার করবে সেটাও পারবে না, কারণ হলো বাবল নিজে খুব একটা হিট নিতে পারে না। এই কারণে কি হবে আমাদের, খেয়াল করো এই যে হিট ফ্লাক্সটা এবার ক্রিটিক্যাল হিট ফ্লাক্স পার হওয়ার পরে নিচের দিকে নামতে শুরু করবে এবং সারফেসের যে এক্সেস টেম্পারেচার এটাকে র‍্যাপিডলি কিন্তু এখন বেড়ে যাচ্ছে। খেয়াল করো 30 থেকে ধাম 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 করে বেড়ে যাচ্ছে। হিট ফ্লাক্সটা কমতে থাকবে, আমাদের সারফেস টেম্পারেচার বাড়তে থাকবে, বেড়ে একটা পয়েন্ট আসবে, এই পয়েন্ট যেটার নাম হচ্ছে লেইডেনফ্রস্ট পয়েন্ট। এই পয়েন্টে আসলে আমাদের হিটারের সারফেস টেম্পারেচার এত বেড়ে যাবে, যে এখন তাকে আর কনভেকশন হিট ট্রান্সফারের মাধ্যমে হিট ছাড়তে হবে না, সে এখন রেডিয়েশন হিট ট্রান্সফারের মাধ্যমে প্রচুর হিট ছাড়তে পারবে। কারণ যেহেতু রেডিয়েশন হিট ট্রান্সফারের জন্য আমাদের কোনো মিডিয়াম প্রয়োজন হয় না, ফলে এখন আবার ধীরে ধীরে তার কি হবে, তার থেকে হিট ফ্লাক্সটা ক্রমাগত বাড়তে থাকবে। আর এই সময় আমরা দেখতে পাবো যে আমাদের পুরো যে সারফেসটা আছে হিটার সারফেসটা, এটা পুরো একটা ফিল্ম দ্বারা আবৃত।
এর কাছে কোনো লিকুইডের পক্ষে আর আসা সম্ভবই না। পুরো ফিল্মটা, পুরো হিটিং সারফেসটা একটা ভেপার ফিল্ম দ্বারা আবৃত হয়ে আছে। দেখি আমরা এরকম ছবি পাই কিনা। লুক এট দিস সারফেস, যে এখানটা তোমার মনে হচ্ছে যে এই তো এখান থেকে বাবল উঠছে, আসলে এখান থেকে বাবল উঠছে না। এই পুরো সারফেস এখন হিটিং একটা বাবল দিয়ে আবৃত হয়ে গেছে এবং বাবলের উপর থেকে হিট এখন বয়লিং হচ্ছে। এই সারফেসটা এত বেশি হিটেড হয়ে গেছে যে বাবলের মধ্যে দিয়ে রেডিয়েশন হিট ট্রান্সফারের মাধ্যমে প্রচুর হিট ছেড়ে দিচ্ছে। যে হিটটা বাবলটা পার হয়ে বাবলের সারফেসে এসে যখন পৌঁছাচ্ছে, তখন সেই সারফেসে যে ওয়াটার আছে সেটাকে সে ইভাপোরেট করে ফেলতে পারতেছে, এত বেশি হিট রেডিয়েশনের মাধ্যমে আসতেছে। ঠিক আছে, সো দিস জোন ইজ কল্ড ফিল্ম বয়লিং। ইয়েস, বলো স্যার। ওই যে থার্ড নাম্বার যে বয়লিংটা ছিল ওইখানে Transition. তো, জি স্যার, তো ওইখানে তো হচ্ছে স্যার ওই বাবল আর হচ্ছে সারফেসের স্যার কন্টাক্ট ছিল না, বাট মানে ফোর্থ কেসে এসে হচ্ছে মানে কন্টাক্ট চলে আসলো কেমনে? না, সেরকম হয়নি। দেখো আমি একটু ড্রয়িং করে করে দেখাই, তাহলে ভালো বুঝতে পারবো। ধরো এটা হচ্ছে আমার প্রথমে সারফেস, এখন আমরা নিউক্লিয়ার জোনে আছি। নিউক্লিয়ার জোন তাহলে কি হচ্ছে, এখানে একটা বাবল, এখানে একটা বাবল, এখানে একটা বাবল, এই অবস্থা। ঠিক আছে, এবং তার উপরে এদিকে ধীরে 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 বাবল তৈরি হচ্ছে, বাবলগুলো উপরের দিকে উঠে যাচ্ছে। এটা হচ্ছে কমপ্লিটলি নিউক্লিয়ার বয়লিং। আমি এখন আরো টেম্পারেচার বাড়ালাম, আমার এখানে বাবলের সংখ্যা আরো বাড়লো, এদিকে বাবল বাড়লো, এদিকে বাবল বাড়লো। ঠিক আছে, আমি শুধু উপরে সারফেসে ড্র করছি, কিন্তু এখনো আমার কিছু কিছু জায়গা আছে যেখানে ওয়াটার কানেকশন আছে, আর বাবলটা যখনই উঠে যায় তখনই সেখানে কিছু ওয়াটার ঢোকে এবং সেটা আবার এই বাবলের ফর্মে আবার উঠে যায়। ঠিক আছে, এটা নিউক্লিয়ার বয়লিং এভাবে চলছে। আমি যখন আরো বেশি টেম্পারেচার বাড়াতে থাকলাম, তখন দেখা গেল আমার পুরো সারফেস জুড়ে হচ্ছে বেসিক্যালি নিউক্লিয়ার বয়লিং হচ্ছে, পুরো সারফেস জুড়ে। একদম একদম এই যে আমাদের বাম পাশে যে ফিগারটা দেখতে পাচ্ছ, অনেকটা তার মতো পুরো সারফেস জুড়েই হচ্ছে। কিন্তু তবুও যখনই এই বাবলটা উঠে যাচ্ছে, কিছু পানি এখানে ঢুকে যেতে পারে এবং পানি ঢুকে সেটাকে নিজেকে আবার সেই ইভাপোরেট করে চলে যায়। ঠিক আছে, আমার এই জোনটা এই যতক্ষণ পর্যন্ত পানি ভেতরে মোটামুটি ভাবে ঢুকতে পারবে এফিশিয়েন্টলি, ততক্ষণ পর্যন্ত আমার ক্রিটিক্যাল হিট ফ্লাক্সটা বাড়তে থাকবে। হিট ফ্লাক্সটা বাড়তে থাকবে কারণ পানিটা হিটটা নিয়ে নিচ্ছে, হিট ফ্লাক্স হয়ে যাচ্ছে। আমি যখন আরো টেম্পারেচার বাড়াবো, তখন হবে কি, এই বাবল ফর্মেশনটাই এত র্যাপিডলি হবে, বাবল ফর্মেশনটা এত র্যাপিডলি হবে, এই বাবলটা উঠে যেতে যেতে আবার তার চারপাশে ওয়াটারটাকে কি করবে, কিছুটা ইভাপোরেট করে ফেলবে। ফলে আমাদের এইখানটায় এই সারফেসের অবস্থা অনেকটা এরকম, যে এরকম একটা কমপ্লিট ফিল্ম আছে, এর মধ্যে কোনোভাবে আর ওয়াটার এখন ঢুকতে পারে না, ওখানে কন্টিনিউয়াসলি বাবল তৈরি হয়। আবার এখানে আরেকটু জায়গাতে আরেকটু ফিল্ম আছে, এখানে ওয়াটার ঢুকতে পারে না, কিন্তু এই জায়গাতে ওয়াটার ঢুকতে পারে কিছুটা, এখানে কিছু কিছু ঢুকতে পারে বাট নট মাচ। এইরকম কেসেস যখন হবে, এইটাকে আমি বলবো যে ট্রানজিশন বয়লিং। যে এই দিক দিয়ে তো বেচারা এখন আসলে রেডিয়েশনের মাধ্যমে হিট ট্রান্সফার করতে পারছে না, চাচ্ছে কিছুটা করছে বাট সাফিসিয়েন্টলি না, এখান থেকে কিছুটা সুন্দর কনভেকশনের মাধ্যমে হিট ট্রান্সফার করে দিচ্ছে। কিন্তু যত সময় যাচ্ছে, আমার মোর এন্ড মোর এরিয়া আর কভার্ড বাই দিস সর্ট অফ ভেপর লেয়ার, বাবল লেয়ার। না মানে স্যার ট্রানজিশন বয়লিং এ কি স্যার হালকা হালকা কিছু জায়গায় মানে ওয়াটার কন্ট্যাক্ট থাকে বাইরের সাথে? এক্স্যাক্টলি, এখানে এই যে এই স্ট্রাকচারটা খেয়াল করো, এটা কোনো কোনো জায়গাতে এই জায়গাগুলো তো পুরোপুরি ওয়াটার আছে, এরা মাঝে মাঝেই ঢুকে যেতে পারে, আবার দেখা যায় ঢুকে গিয়ে আবার বাবলের ধাক্কায় বেরো হয়ে আসতে বাধ্য, অথবা নিজেরাই বাবল ফর্ম হয়ে বের হয়ে চলে আসে। ঠিক আছে, সো স্টিল দেয়ার ইজ এ ওয়াটার কন্ট্যাক্ট, বাট আমাদের মোস্ট অফ সারফেস হচ্ছে এখন ভেপর লেয়ার দ্বারা আবৃত হয়ে আছে। এটা হচ্ছে আমার ট্রানজিশন বয়লিং। আর যখন যেটা হবে যে আমার এই সারফেসটা এতটাই হিট আপ হয়ে গেছে, আমি একটু অন্য কালার যদি নেই, এই সারফেসটা এখন এতটাই হিট আপ হয়ে গেছে যে এই সারফেস এখন পুরো সারফেসে এই জায়গাটা জুড়ে একটা বাবল, সিঙ্গেল বাবল বা একটা বাবলের লেয়ার, আর এখান থেকে প্রচুর পরিমাণে রেডিয়েশন হিট ট্রান্সফার হচ্ছে। রেডিয়েশন হিট ট্রান্সফার হয়, এখন বাবলগুলো এখানে ফর্ম হয়, ওটা সারফেসে বাবল ফর্মই হয় না। ব্যাপারটা বুঝতে পারছো? এইটা হচ্ছে আমার ফুললি ফিল্ম বয়লিং। স্যার বাবলের মধ্যে কি থাকে স্যার? বাবলের মধ্যে তখন ভেপর আছে, আমাদের যে গ্যাস ভেপর আছে সেটা, সেই ভেপর। স্যার স্যার ফিল্ম বয়লিং এর সময় স্যার কোনোভাবেই পানির সাথে কোনো কন্ট্যাক্টই হতে পারে না। এক্স্যাক্টলি, ফিল্ম বয়লিং এর সময় আমাদের যে লিকুইড ওয়াটার, তার সাথে আমাদের এই সারফেসে কোনো কন্ট্যাক্ট নাই, তখন এটা কমপ্লিট একটা ভেপর ফিল্ম তৈরি হয়ে যাবে আমাদের। একটা কোশ্চেন ছিল স্যার। ইয়েস, বলো। স্যার ফিল্ম বয়লিং এর সময় মানে হিটার তো মানে স্যার রেডিয়েট করতে পারতেছে না,
হ্যাঁ, হিটার তখন রেডিয়েশন হিট ট্রান্সফারের মাধ্যমে মেইনলি হিটটা ট্রান্সফার করছে। কিন্তু স্যার সেটা কি এতই কম যে মানে ড্রাস্টিক্যালি ফল করে হিট ট্রান্সফার আলটিমেট? বুঝি নাই, আবার বলতে হবে একটু। মানে স্যার আপনি যখন ট্রানজিয়েন্ট বা ফিল্ম বয়েলিং এর কথা বললেন স্যার, তখন বললেন যে স্যার মানে ওখানে পানি কন্ট্যাক্টে আসতে পারতেছে না, মানে এত পরিমাণে বাবল র্যাপিডলি বাবল তৈরি হচ্ছে। রাইট। তো স্যার হিটার তার তো রেডিয়েশনের মাধ্যমে হিট ছাড়া করে, তখন পাঁচটা হ্যাঁ, এখন রেডিয়েশন হিট ট্রান্সফারটা আমরা জানি কিসের উপর ডিপেন্ড করে। রেডিয়েশন হিট ট্রান্সফার ডিপেন্ড করে আমাদের যে বডির সারফেস টেম্পারেচারের উপরে। তো যখন ট্রানজিশন বয়েলিং হয় তখন দেখা যায় এক্সেস টেম্পারেচারের পরিমাণ থাকে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 100 ডিগ্রি বা 150 ডিগ্রি সেলসিয়াস। ওই 100 ডিগ্রি বা 150 ডিগ্রি সেলসিয়াস মানে ধরো অ্যারাউন্ড সারফেস টেম্পারেচার হচ্ছে 200 বা 210 ডিগ্রি সেলসিয়াস এরকম। ওই অবস্থায় সে রেডিয়েশনের মাধ্যমে হিট ট্রান্সফার করে, কিন্তু যেহেতু আমাদের সারফেস টেম্পারেচার ইটসেলফ এখনো কম, তাই সে খুব বেশি হিট ট্রান্সফার আসলে রেডিয়েশনের মাধ্যমে করতে পারে না। এই জন্য হিট ফ্লাক্সটা ড্রপ করে। এই তোমাদেরকে যখন রাস্তা থেকে বোধহয় ক্লাসে জয়েন করেছো, তুমি অ্যাটলিস্ট তোমার মাইক্রোফোনটা মিউট রাখো। মেবি ফর এনি রিজন ইউ হ্যাড টু জয়েন, বাট মাইক্রোফোনটা মিউটেড রাখো, ঠিক আছে? সো এই ব্যাপারটাই ঘটবে এখানটায় যে আমাদের ফিল্ম বয়েলিং এ যখন হবে তখন আমাদের এই সারফেসের টেম্পারেচারটা এত বেশি যে সে এখন রেডিয়েশনের মাধ্যমে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ হিট বাইরে ছাড়তে পারবে। তার টেম্পারেচারটা এখন যথেষ্ট বেশি হয়ে গেছে। আচ্ছা স্যার, স্যার ফিল্ম বয়েলিং শুরু হওয়ার সাথে সাথে কি রেডিয়েশন হিট ট্রান্সফার শুরু হয়ে যায় নাকি স্যার না, পরে? রেডিয়েশন হিট ট্রান্সফার তো সবসময়ই থাকে, কিন্তু সেটা ডমিনেন্ট কখন হয়? মানে ডমিনেন্ট আছে কি মানে ফিল্ম বয়েলিং শুরু হওয়ার সাথে সাথেই হয় নাকি স্যার পরে? এক্স্যাক্টলি, যখন আমাদের ফিল্ম বয়েলিং শুরু হয়ে গেল তখন থেকে দেখা যাবে রেডিয়েশন হিট ট্রান্সফারটা ডমিনেন্ট হবে বা হতে শুরু করবে। এবং আমি যদি হিটারের টেম্পারেচার আরো বাড়াই, মোর এন্ড মোর রেডিয়েশন হিট ট্রান্সফার আরো বেশি প্রমিনেন্ট হতে থাকবে, কারণ এই সময় আমাদের হিট ট্রান্সফারটা ফুললি হ্যাপেন্স বাই রেডিয়েশন হিট ট্রান্সফার। আচ্ছা, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের এই যে এতক্ষণ ধরে যে বয়েলিং রেজিম গুলো আমি বললাম, সেই রেজিম গুলোর বিভিন্ন অবস্থা। এখান থেকে একটা পয়েন্ট আছে, যে পয়েন্টের নাম হলো লেইডেনফ্রোস্ট পয়েন্ট। এই পয়েন্টটা একজন বিজ্ঞানীর নামে, এই পয়েন্টটার নাম দেওয়া হচ্ছে লেইডেনফ্রোস্ট পয়েন্ট। উনি প্রথম আবিষ্কার করেছিলেন যে এটা আমরা দেখতে পাই, ধরো ওই যে তোমার বড় বড় কড়াই দেখো না, ওই যে দোকানে যে পরোটা ভাজে, ওই কড়াইগুলোতে যখন দেখো যে পরে একটু পানি ছেড়ে দেওয়া হয়, দেখো যে পানির বাবল গুলো লাভ দেয়। দেখেছো কখনো? জি স্যার, তাওয়ার মধ্যে হয় এটা। হুম, তাওয়া বলেছে, তাওয়ার মধ্যে পানি হ্যাঁ, তাওয়ার উপরে যদি আমরা গরম তাওয়ার উপরে বা even আমাদের বাসায় যে কড়াই আছে তার মধ্যে যদি সামান্য এক ফোঁটা পানি ফেলি, দেখবে পানিটা কি করে লাফ দিতে থাকে ওই সারফেসের উপরে, ক্রমাগত লাফালাফি করতে 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 সে ইভেন্চুয়ালি ইভাপোরেট করে যায়। এই এফেক্টটাকে বলা হয় হচ্ছে লেইডেনফ্রোস্ট পয়েন্ট বা লেইডেনফ্রোস্ট ইফেক্ট। এটা কেন হয়? এটা হয় খুব মজার কারণে। দেখো একটু দেখাই। ধরো আমার একটা সারফেস আছে, এটা একটা সারফেস খুব গরম। এখানটায় যখনই একটা বাবল এসে পড়ে, একটা ছোট্ট বাবল এসে এখানে পড়লো, তখন কি হবে জানো? তখন যেটা ঘটবে, যখন জাস্ট ইন কন্ট্যাক্টে যখনই আসলো, তখনই তার এই নিচের এই জায়গাটা, এই যে এইখানটায় সাডেনলি একটা ভেপর ব্লাস্ট হবে। হঠাৎ করে কিছু অংশ ভেপর হয়ে যাবে। এই ভেপর ব্লাস্টের কারণে দিবে একটা লাফ দিয়ে একটু ঠান্ডা হবে, আবার নিচে নামবে। যখন আবার এখানে আসবে, আবার এখানে একটা ভেপর ব্লাস্ট হবে। এই ভেপর ব্লাস্টের এসে আবার লাফ দিবে। এইভাবে ছোট্ট একটা ওয়াটার পার্টিকেল যদি আমরা খুব হাইলি হিটেড সারফেসের উপরে ফেলি, দেখা যায় বাবলটা ওখানে বসে থাকে না, সে কন্টিনিউয়াসলি লাফ দিতে থাকে, লাফ দিতে দিতে ইভাপোরেট করতে থাকে। সো এখানে ভেপার ব্লাস্টটা কেন হবে? ওইখানে ওই ঠিক লোকালি ওই জায়গাতে, যেহেতু আমার সারফেসটা প্রচুর পরিমাণে গরম, ওই জাস্ট এই জায়গাতে এই লিকুইডটা ভেপরে কনভার্ট হয়ে যায়। এত দ্রুত হয়, এত র্যাপিডলি হয় যে তখন ওইখানে একটা ভেপর ব্লাস্ট, মানে ভেপর হঠাৎ করে চারদিকে ছড়িয়ে পড়ে এবং ওই ধাক্কাতে এই বাবলটা আবার উপরের দিকে লাফ দিয়ে ওঠে। ঠিক আছে? সো এই ইফেক্টটাকে আমরা বলি হচ্ছে লেইডেনফ্রোস্ট পয়েন্ট। এবং এই আমাদের এই যে এখানটায় আছে, এই যে এই জায়গাটা, এখানে মেইনলি লেইডেনফ্রোস্ট ইফেক্টের মতো ব্যাপার ঘটে, যে একটা কমপ্লিটলি ভেপর লেয়ার আছে, তার উপরে কোথাও বয়েলিং হচ্ছে। এই জন্য এটাকে আমরা নরমালি লেইডেনফ্রোস্ট পয়েন্ট বলে থাকি। তাহলে এই যে বয়েলিং কার্ভ, এটা কি সবার মোটামুটি একটু বোঝা গেছে বয়েলিং কার্ভটা কি এবং কিভাবে কাজ করছে? তোমাদের পরীক্ষায় যদি বলি বয়েলিং কার্ভটা ড্র করো এবং বয়েলিং কার্ভ ড্র করে তার বিভিন্ন অংশকে ব্যাখ্যা করো, এই যে দেখো এখানে দেওয়া আছে ন্যাচারাল কনভেকশন বয়েলিং, নিউক্লিয়েট বয়েলিং, ট্রানজিশন বয়েলিং, ফিল্ম বয়েলিং, সবকিছু দেওয়া আছে। স্যার এই যে আপনি স্যার বললেন যে ট্রানজিশন বয়েলিং আর ফিল্ম বয়েলিং আমরা সচরাচর দেখতে পারি না স্যার, আমরা কখনোই দেখতে পারি না। আমাদের
আমাদের সাধারণ লাইফে আমরা কখনোই ট্রানজিশন বয়লিং এবং ফিল্ম বয়লিং দেখবো না। কেন স্যার? এর কারণ হলো এই যে কিউম্যাক্স যে পয়েন্টটা আছে, ধরো আমরা কি করছি, আমরা তো একটা বস্তুর ভেতরে রেখে পানিটাকে গরম করছি, বা একটা মাইক্রোম ওয়্যার বা হিটার দিয়ে পানিটাকে গরম করছি। যখনই কিউম্যাক্সে চলে যায়, কিউম্যাক্স এর পরে কি হয়, আমি যে বললাম কি আমি যদি আরেকটু টেম্পারেচার বাড়াই, আরেকটু বেশি করতে চাই, আরেকটু বেশি আমাদের টেম্পারেচারকে বাড়াতে চাই, এই ছেলে যে রাস্তায় হাঁটতেছো, মাঝে মাঝে আমি তোমাকে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছ? পার্কে হাঁটতেছো বলে মনে হচ্ছে আমার। ওকে, সো যে পয়েন্টটা বলছিলাম সেটা হলো এই কিউম্যাক্সে যাওয়ার পরে যখন আমাদের হিট ফ্লাক্সটা এবার কমে যায়, যে যেহেতু আমার একটা কাইন্ড অফ লাইক এমন একটা ফিল্মের মতো তৈরি হচ্ছে, হিটার ওয়াটারে যেতে পারছে না, ফলে কি হয় যে হিট ফ্লাক্সটা কমে যায়। তাহলে এই যে তখন আমাদের ওই অবজেক্টের সার্ফেসের কি অবস্থা হবে বলতো? তার টেম্পারেচার বাড়বে না কমবে? টেম্পারেচার বাড়বে না কমে যাবে? যখন যখন ওই বস্তুটা আর হিট ফ্লাক্স ছাড়তে পারছে না, হিট ফ্লাক্স এখন কমে যাচ্ছে, বাট তাকে আমি বেশি বেশি এনার্জি, তার মধ্যে আমি ইলেকট্রিক্যাল এনার্জি টেম্পারেচার বাড়বে স্যার। টেম্পারেচার বাড়বে স্যার। বাড়বে এবং খুব র্যাপিড একটা ইনক্রিজ ঘটে, ওই সারফেসের টেম্পারেচার খুব দ্রুত বেড়ে যায়, এবং এত দ্রুত বাড়ে যে সে খুব দ্রুত গতিতে তার যে মেল্টিং টেম্পারেচার সেখানে পৌঁছে যায়, এবং দেখা যায় যে পুরো অবজেক্টটা মেল্ট হয়ে যায়। এই জন্য আমরা আমাদের সাধারণ জীবনে সাধারণ অবজেক্ট দিয়ে কখনোই এই ক্রিটিক্যাল হিট ফ্লাক্সের উপরে দেখতে পাই না। এখানে সায়েন্টিস্টের কথা বলা আছে, ওই ব্যাপারটা ঘটনাটাকে বলা হচ্ছে বার্ন আউট। স্যার হ্যাঁ বলো। স্যার লাস্ট ব্যাপারটা একবার রিপিট করবেন স্যার, মানে বুঝি নাই। আচ্ছা, যেটা বলছিলাম যে কেন আমরা কিউম্যাক্স এর উপরে আমাদের ডেইলি লাইফে সাধারণত দেখতে পাই না। ধরো আমরা এখানে জাস্ট আগেকার মতো একটা ফিগার যদি ড্র করি, যে এখানে এই সারফেসের মধ্যে এরকম একটা হিটার দিয়ে আমি কি করছি, হিট আপ করছি। হিটারটা ধরো নাইক্রোম বা কপারের কোনো একটা হিটার। যখন এটা কিউম্যাক্সে পৌঁছালো, যখন মোটামুটি আমার একটা ট্রানজিশন ফিল্ম বয়লিং আমার হচ্ছে মোটামুটি এখান থেকে, তখন যেহেতু এখান থেকে আর কিউ বেরোতে পারছে না সাফিসিয়েন্টলি, কিন্তু আমি তো ঠিকই হিট বা ইলেকট্রিক্যাল এনার্জি প্রচুর সাপ্লাই করতেছি, এখানে প্রচুর ইলেকট্রিক্যাল এনার্জি দিচ্ছি, কিন্তু কিউটা বেরোতে পারছে না, ফলে এর যে বডি টেম্পারেচার বা সারফেস টেম্পারেচার এটা বাড়তে থাকবে। বাড়তে বাড়তে এত দ্রুত বাড়ে এখানটায় যে দেখা যায় খুব দ্রুত সে এই অবজেক্টটা তার নিজস্ব মেল্টিং পয়েন্টে পৌঁছে যায় এবং গলে যায়, বা এখানকার যে কানেক্টর গুলো আছে এই কানেক্টর গুলো পুড়ে যায়। এটাকে আমরা বলেছি বার্ন আউট। এই জন্য আমরা সাধারণত কিউম্যাক্স এর উপরে আর যেতে পারি না। এখন যদি আমরা একটা প্লাটিনাম দিয়ে তৈরি করি, এটাকে প্লাটিনাম দিয়ে বানালাম, যেটা মেল্টিং টেম্পারেচার ইজ ভেরি ভেরি হাই, এবং কানেকশন গুলো দিলাম প্লাটিনাম দিয়ে, যেন কোনোভাবেই কোনো টেম্পারেচারে এই কানেকশন গুলো ছিঁড়ে না যায়, তখন আমরা এটা দেখতে পাবো, বয়লিং কার্ভের বাকি পার্টটুকু দেখতে পাবো। ঠিক আছে, তখন আমরা বয়লিং কার্ভের বাকি পার্টটুকু দেখতে পাবো। তো এটা শুধুমাত্র এক্সপেরিমেন্টাল কন্ডিশনে ল্যাবে করা সম্ভব, বাইরে আমরা আসলে এই কিউম্যাক্স এর উপরে আসলে দেখতে পাই না। এবং আমাদের মোটামুটি আমাদের যে রিসার্চ, আমাদের যে কাজ, সেটা মোটামুটি আসলে এই কিউম্যাক্স পর্যন্তই থাকে, কারণ আমাদের নর্মাল এনভায়রনমেন্টে নর্মাল বয়লিং যেহেতু আমাদের কিউম্যাক্স এর উপরে সম্ভব না, আমরা কিউম্যাক্স কে যত বেশি করতে পারবো আমাদের জন্য তত সিস্টেমটা এফিশিয়েন্ট হবে, ফলে আমরা রিসার্চটুকু কিউম্যাক্স পর্যন্তই কিন্তু আসলে রাখি। কিন্তু ফুল বয়লিং কার্ভ সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করা প্রয়োজন, বিকজ পরে আমাদের যখন সুপার ক্রিটিক্যাল বয়লিং আমরা করি তখন আমরা সাধারণত ওই উপরের দিকে চলে যাই। সুপার ক্রিটিক্যাল বয়লিং নিয়ে আরেকদিন কথা বলবো। সো সবগুলো পয়েন্ট, এই চারটা রেজিম কি তোমরা ভালো মতো এখন ব্যাখ্যা করতে পারবে? জি স্যার পারবো। বার্ন আউট কাকে বলে পারবে? এই যে কিউম্যাক্স এর পরে আমি আরেকটু যদি বাড়াই, তাহলে আমার যে একটা অবজেক্টটা গলে যায়, সেটাকে আমরা সাধারণত বার্ন আউট বলি। এটা ডেফিনেশন থেকে একটু ভালো মতো পড়ে নিবা। এই ইকুয়েশন গুলো আমরা আগামী ক্লাসে দেখবো। একটু ছোট্ট করে ফিল্ম বয়লিংটা আমি জাস্ট একটু ফ্লো বয়লিংটা বলে দিই, এনহ্যান্সমেন্টটা আগামী ক্লাসে বলবো, ফ্লো বয়লিংটা একটু বলে দিই। আমাদের ক্লাসটা যদি শেষ হয়ে গেছে, জাস্ট আমি একটু সময় তোমাদের কাছ থেকে নিচ্ছি। ফ্লো বয়লিংটা কি? যদি আমরা ফ্লো বয়লিং, যদি আমরা একটা টিউবের মধ্যে দিয়ে, ধরো এই যে এরকম একটা টিউবের মধ্যে দিয়ে ফ্লুইড ফ্লো করতেছি এবং চারপাশ থেকে হিট দিচ্ছি, তখন যে বয়লিংটা হবে সেটাকে আমরা বলবো হচ্ছে ফ্লো বয়লিং। ফ্লো বয়লিং এর কিছু রেজিম আছে।
প্রথমে এই রেজিমটা ফোর্স কনভেকশন। ফোর্স কনভেকশন কেন কেন এখন আমাদের সারফেস টেম্পারেচার যা আছে আছে, কিন্তু আমাদের এই জায়গাতে বয়েলে আমাদের ওয়াটার টেম্পারেচার এখনো পুরোটা বৃদ্ধি পায় নাই, আর একটু সামনে গেল। সো এখানে আমাদের হিট ট্রান্সফারটা হবে হচ্ছে কনভেকশন হিট ট্রান্সফারের জন্য। সো ফোর্স কনভেকশন একদম তোমার কনভেকশনে যে সূত্রগুলো স্যার তোমাদেরকে শিখিয়েছেন সেই সূত্রগুলো ডিরেক্ট ইউজ। এরপরে একটু পরে আমার বাবল ফর্মেশন শুরু হয়েছে সাইড দিয়ে। লিকুইড আমাদের এখানে একটা বাবল ফর্মেশন শুরু হয়েছে কারণ আমাদের সারফেস টেম্পারেচারও বেড়েছে, আমাদের কোরের টেম্পারেচারও বেড়েছে, ফলে বাবল গুলো ধীরে ধীরে উপরের দিকে উঠতেছে। সো দিস ইজ কল্ড বাবলি ফ্লো জোন। আর একটু উপরে গেলাম, এখানটায় কি হলো, এই পাশে প্রচুর পরিমাণে ডেন্স বাবল ফর্ম তৈরি হয়েছে, একদম প্রচুর পরিমাণে বাবল তৈরি হয়েছে। সো উই কল ইট স্লাজ ফ্লো। এরপরে কি হয়েছে যে আমাদের এই বাবল গুলো দুই পাশে এসে মার্জ হয়ে এখানে কমপ্লিট ভেপর কোর তৈরি করেছে। এই জায়গায় মাঝখানে পুরো জায়গাটা হচ্ছে ভেপর, আর দুই পাশে গোল করে জায়গাটা হচ্ছে ওয়াটার। এটাকে আমরা বলবো হচ্ছে অ্যানুলার ফ্লো। এখান থেকে বাবলটা ফর্ম হয়ে উপরের দিকে এসে এখানে এসে বাবলগুলো সব কোয়ালেস করে একটা ভেপরের কোর তৈরি করেছে, এটাকে বলা হবে অ্যানুলার ফ্লো। এই পর্যন্ত আমরা ঠিক আছে, অ্যানুলার ফ্লো পর্যন্ত আমরা ঠিক কি করবো, এই যে ঠিক আমাদের ক্রিটিক্যাল হিট ফ্লাক্সে পৌঁছাবে। তারপরেই হয়ে যাবে হচ্ছে কি হবে এই ট্রানজিশন ফ্লো। যখন আমাদের কি হবে এই অ্যানুলার ফ্লোর যে লিকুইড লেয়ারটা এটা অনেকখানি কমে যাবে, কিছু ডার্ক স্পট বা ড্রাই স্পট তৈরি হবে, তখন হচ্ছে আমাদের ট্রানজিশন ফ্লো। এখন আমাদের মোটামুটি অ্যানুলার জোনে আর তেমন কোনো পানি নাই, আর একটু পরে গেলে যখন আসলে অলমোস্ট তেমন কোনো পানি আর এই পাইপের গায়ে নাই, পুরোটাই লিকুইড ড্রপলেট বা ভেপার, সেটাকে বলবো হচ্ছে মিস্ট ফ্লো। আর এরপরে গেলে পুরোটাই হচ্ছে এখন কি হয়ে গেছে, ভেপর হয়ে গেছে, কারণ কোনো পানি নাই। দেন এগেইন ফোর্স কনভেকশন। এখন কনভেকশনটা হচ্ছে কার মধ্যে, সলিড সারফেস এবং ভেপারের মধ্যে, কোনো ওয়াটার নাই। একদম শুরুতে ফোর্স কনভেকশন ছিল হচ্ছে সলিড সারফেস এবং ওয়াটারের মধ্যে। আর এখানে খেয়াল করো কোএফিসিয়েন্ট অফ হিট ট্রান্সফারটা কি হতে থাকে, কোএফিসিয়েন্ট অফ হিট ট্রান্সফারটা এরকম থাকতে 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 এইখানে এসে ধীরে ধীরে কি হয়, কমে যায়। আমাদের এই অ্যানুলার ফ্লোতে এসে হিট ফ্লাক্স বেড়ে যায়, কোএফিসিয়েন্ট অফ হিট ট্রান্সফার কমে যায়, কমে গিয়ে ট্রানজিশনে গিয়ে মিনিমাম হয়ে যায়, তারপর আবার বাড়ে। কেন? কারণ এখন আবার রেডিয়েশন প্রমিনেন্ট হতে শুরু করেছে, রেডিয়েশন প্রমিনেন্ট হয়ে হয়ে ফাইনালি একটা স্টেডি পর্যায়ে পৌঁছে যায়। ওকে, সো এই জিনিসটা তোমরা একটু নিজেরা পড়ে নিবা। যে আমাদের ফ্লো বয়েলিং এর যে বিভিন্ন রেজিম গুলো আছে এটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ফ্লো বয়েলিং এর রেজিমটা আর বয়েলিং কার্ভের বিভিন্ন রেজিমটা সুন্দর করে ডায়াগ্রাম সহ ভালো মতন করবা। ওকে, সো আজকের ক্লাসটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ অল ফর জয়েনিং, সি ইউ ইন আওয়ার নেক্সট ক্লাস। ওকে স্যার, ইয়েস স্যার এটা কি মানে আমাদের সিলেবাসের লাস্ট চ্যাপ্টার? না, আমাদের এরপরে আরো একটা চ্যাপ্টার আছে মাস ফ্লো, তোমার মাস ট্রান্সফার। তো আমরা আজকে এবং আগামীকালকে মিলে ফ্লো বয়েলিং এন্ড কনডেনসেশনটা শেষ করব। আগামী দুটো ক্লাসে আমাদের মাস ট্রান্সফার শেষ হয়ে যাবে, তাহলে তারপর আমরা মোটামুটি রিক্যাপ করতে পারবো। ওকে, ঠিক আছে। সো থ্যাংক ইউ অল ফর জয়েনিং দিস ক্লাস। তোমাদের একটু এক্সট্রা ক্লাস দিলাম, এই জন্য দুঃখিত। স্টে সেফ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Recording stopped.